নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং সবাইকে। আজ আমাদের কফি উইথ জেডিতে একটা কাপল, ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে ওদের পরিচয়। আই থিংক ফ্যাশন ইন্ডাস্ট্রি দুই কাপল যারা বিয়ে থা করে ছানা বোনার বাবা মা হয়ে গেছে। তো সেই রকম একটা কাপল আজকে আমাদের সাথে রয়েছে। দুজনেই খুব ছোট, তো মানে আমার মেয়ের থেকে একটু বড়, আমার ছেলের থেকে। তোর বয়স কত রে? আমার 29। হ্যাঁ, 1994। যাই হোক, আমি ভেবেছিলাম আমার ছেলের বয়সই হবে। যাই হোক, ওরা আজকে ওদের পরিচয়টা নিজে মুখে দিক। নমস্কার, আমি অ্যাডি। আর নমস্কার, আমি হচ্ছি বেবো। আমরা আসছি হাওড়া দাসনগর থেকে। ইয়েস। দেন তো আমাদের তুই তোর পরিচয়টা দে। আমাদের আলাপ হয়েছিল টিকটক থেকে। টিকটক থেকে ওর সাথে আমার আলাপ হয়েছিল। টিকটক থেকে আলাপ হয় নাকি? কি রে, কি সব শুনতে হবে এরপর? না, আমি প্রথম অ্যাকচুয়ালি ওর টিকটকের মধ্যে ওর যে একটা প্যাশন ছিল না, ওর যে অ্যাগ্রেশন ছিল, যেভাবে ও যে ভিডিওসগুলো বানাতো, ওটা দেখার মধ্যে আমার অন্যরকম লেগেছিল। মানে বাকি যে মেয়েদেরকে দেখি ওর থেকে একটু ডিফারেন্ট লেগেছিল। ও সিঁদুরটাকে এমনভাবে পরছিল না মাথায় নিয়ে, ওটা আমার যেন একটা ক্যাচ করে গেছে। মানে যেন মনে হয়েছিল যে হ্যাঁ, ও একটা সাংসারিক মেয়ে হতে পারে। হয়তো এই প্ল্যাটফর্মে রয়েছে অন্য কোনো রিজনের জন্য, বাট ও যেভাবে সিঁদুরটাকে নিজের কপালের মধ্যে ঠেকাচ্ছিল, ওর ওই যে সিঁদুরের ওপর ওর যে এত ভালোবাসা, ওটাকে হয়তো ছলনার মাধ্যমে করছিল ঠিকই, বাট ওর যে এত ভালোবাসা সিঁদুরের ওপর, ওটা দেখে আমার কিন্তু প্রচন্ড ভালো লেগেছিল। এটা অ্যাট্রাক্ট হয়েছিলাম আমি। ভেরি গুড। আফটার দ্যাট আমি ওটা দেখে আমি ওকে ওখানে কি করেছিলাম, হ্যাঁ, ওখানে ফার্স্টে লিখেছিল কি জানো, যে আমি ফটোশুট করতে চাই, এলিয়েট পার্কে আসো, ফটোগ্রাফার। কারণ আমি তো ফটোগ্রাফার ছাড়া কথা বলতাম না ন্যাচারাল ছেলেদের সাথে। কারণ ন্যাচারাল ছেলেদের সাথে কেন কথা বলে সময় নষ্ট করবো? আমি ভাবতাম যে এখান থেকেও যদি কোনো মানে ফটোশুট আসে তাহলে তো ভালোই একদম। কারণ কাজ পেয়ে যাচ্ছি টিকটক থেকেও, টিকটকের মানে অ্যাক্টিং দেখিয়ে যাই হোক ফটোশুটটা তো পাচ্ছি। তো আমি ভেবেছিলাম মানে সেই ফটোগ্রাফার, কিন্তু তারপর ধীরে ধীরে কথা এগালো। মানে ফটোগ্রাফার তো অবশ্যই ফটোগ্রাফি দারুণ করে, আমার ওর কাছে ফটোশুট করতে দারুণ লাগে একদম। তারপর এইভাবে কথা আর কি ধীরে ধীরে এগালো। আমার ছেলে যদি আজকে এখন লাইভটা শোনে না, লাভ দিয়ে চলে আসবে। আমার ছেলে যেদিনকে টিকটক ব্যান হলো না, আমার ছেলে মনে হয় 1.5 দিন খাওয়া দাওয়া করেনি। টিকটকে কত রুমা, টিকটকের কত ফলোয়ার্স ছিল? হিউজ। মানে আমি বললাম যে তোর বাপ মা মরলেও মনে হয় এতদিন মন খারাপ করবি না টিকটকের জন্য, যতদিন মন খারাপ। না, আমিও করতাম অবসর সময় আর কি। সেই সময় করোনা ছিল, লকডাউন হয়ে গেছিল। এবার কি করব, একটা দেখুন ভেতরে না একটা যে রক্তের যে গরম হয় না, আর এই মানে একটা নিজে হয়তো নাও হতে পারি, কিন্তু ওই যে লিরিক্সের সাথে একটা ভয়েস ম্যাচ করে যে করে একটা আলাদা ফিলিংস আসতো। একটা অন্যরকম ব্যাপার। পপুলারিটি পাবো তার জন্য করা ব্যাপারটা নয়, করছি ভালো লাগছে, একটা নিজেরও একটা মনে। লকডাউনের সময় তোদের মানে লকডাউনের সময় হচ্ছে আমাদের দেখা হয়ে গেছে, ওর বাবার সাথে দক্ষিণেশ্বরে আমাদের দেখা হয়েছিল। দক্ষিণেশ্বরে সে দেখা করব করে দেখা করা হয় না। তখন বললো যে আমার শ্বশুর মশাইয়ের সাথেই মানে আসবে। তো ভালো হলো, আমি এটা দেখে শ্বশুরমশাই ছিল নাকি? মানে শ্বশুরমশাই আমি বাবার সাথে না, আমি ভেবেছিলাম মানে আমার ঘটনাটা একটু আলাদা, যে আমি যাকে মানে এটা লাস্ট আমার মানে লাস্ট বয়ফ্রেন্ড। মানে এর আগে কটা ছিল? আগে কটা ছিল আমি সেটা না তুই লাস্ট তাহলে বললি কেন? না মানে আমি এরকম ভেবে নিয়েছিলাম যে এটা আমি বিয়ে করব। আচ্ছা, এটা বল যে এটাই ফার্স্ট এটাই লাস্ট, সেরকম কিছু একটা বল, নাকি এলাই লাস্ট বললে তো আগের ঘটনা তোকে বলতে হবে? হ্যাঁ নিশ্চয়ই, আমার তো এই প্রফেশনে আসাটা ওই আগের ঘটনাটা নিয়েই। আচ্ছা 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 আচ্ছা, আগের ঘটনাটা নিয়ে। সেই নিয়ে ঝগড়াপাটি হয় না? না, সেই নিয়ে কোনো ঝগড়াঝাটি হয় না। মানে ছেলেরা আবার কিরম বলতো, ছেলেরা হচ্ছে আমি যা যা করেছি জীবনের সব হচ্ছে হিরোইন করেছি, আর মেয়েরা কিছু করলেই সেটা নিয়ে খোঁজা। রুমাদি বেচারি একটাই ঘটনা ঘটিয়েছিল ছোটখাটো, সেটা নিয়ে এখনো খোঁজা খায়। আচ্ছা, এখনো খোঁজা খায়। সুরজিৎ নামের কাউকে দেখলেই, আচ্ছা সুরজিৎ তারা একটুখানি কমেন্টস করি। জার্নালিস্ট মোহাম্মদ মাহিবুল্লাহ ভুইন বাংলাদেশ থেকে দেখছে। আচ্ছা, উনি লিখছেন অভিনন্দন। মোহন হালদার লিখেছে হ্যালো দাদা, গুড ইভিনিং। গুড ইভিনিং বল। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। মৌমিতা পুরোহিত, গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং।
প্রিয়াশী চক্রবর্তী, গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। আকাশ দাস, আমি কবে ডাক পাবো স্যার? আগামী সপ্তাহের বৃহস্পতিবার। আকাশ লিখেছে আমাকে কবে ডাক, আবার লিখেছে আবার কবে ডাক পাবো, আগামী সপ্তাহে শনিবার দিন তোর সাথে লাইভ করব। দারুণ লাগলো পডকাস্ট। এখনো পডকাস্ট শুরু হয়নি। হ্যাঁ, পডকাস্টটা শুরু করব। আরে শুরু করেছি, পডকাস্ট তৈরি করে রেখেছি, কিন্তু এডিট ফেডিট করার মতন আমার ধৈর্য নেই না। মৌমিতা পুরোহিত লিখছে এটাকেই বলে লাভ এট ফার্স্ট সাইট। ইয়েস, একদম রাইট Right. অ্যাবসলিউটলি। লাভ এট ফার্স্ট সাইট না লাভ এট সেকেন্ড সাইট? লাভ এট সেকেন্ড সাইট। সেকেন্ড সাইট, এটা সবকিছু আলাদা। একদম different. সেকেন্ড সাইট লাভ ইজ ডিফারেন্ট, আমাদের লাভটা একটু অন্যরকম। একদম অন্যরকম লাভ স্টোরিটা শুনবো আজকে। চল, হ্যাঁ। আজকে কোনো সিরিয়াস আলোচনা নেই, একদম। চল। ওই তো ফার্স্টে দক্ষিণেশ্বরে গেলাম, ওর সাথে আলাপ। আমার মানে সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে একটা ছেলে যখন তার বাবাকে নিয়ে এসেছে, এটা দেখেই আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে এ আর যাই হোক মানে আদার্স কোনো ছেলের মতন হতে পারে না। তাহলে ওর বাবা কি আমার মতন? হ্যাঁ, আমার মতন বাবা? এক্স্যাক্টলি একদম ফ্র্যাঙ্ক। মানে প্রথমে এটা ছিল, আমি বলছি ধীরে ধীরে আমি বলছি। তো ফার্স্টে আমার এটা দেখে ভালো লাগলো যে বাহ, খুব ভালো তো, বাবা আর ছেলের মধ্যে এত ভালো বন্ডিং যখন, তাহলে বিয়ে করাই যায় আরামসে। কারণ প্রথম দিনকেই মানে আমার যে শ্বশুর মশাই, সে বলেছিল যে তোদের রেজিস্ট্রি ম্যারেজটা করিয়ে নেবো নভেম্বর মাসে। একদম মানে যেদিনকে প্রথম দেখেছে সেদিনকেই। 2020 নভেম্বরের কথা বলছিস না 21 2020 লকডাউনের বছর? মানে 2020 10th, হ্যাঁ 10th আগস্টে দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না 10th মার্চে, সরি মার্চে 10th দেখা মার্চে দেখা হয়েছে আমাদের ফার্স্ট মিট। তখন 10th মার্চে, হ্যাঁ হ্যাঁ 22 কারণ তারিখে তো, আমি 22 বলছি তারিখে। 18ই এপ্রিলে হচ্ছে লকডাউন চলে গিয়েছিল, মানে চলে এসেছিল 18ই মার্চ। 22 মার্চ লকডাউন শুরু হয়েছে। 22 মার্চ লকডাউন শুরু হয়েছে। আচ্ছা, 22 মার্চ লকডাউন শুরু হয়েছে। জুন মাস অবধি খেপে খেপে চলে। লকডাউনের আগের মাসে আমরা দেখা করেছি বাবার সাথে, মোট কথা। যখন থেকে লকডাউন পড়লো তার আগের দিন, মানে যেদিনকে বললো যে এবার সব লকডাউন হয়ে যাবে, তার ঠিক আগের দিনকে 19 তারিখ মনে হয়, 19 তারিখ 21 তারিখ, যাই হোক ডেট টাইম ভুলে গেছি। তো ওই দিনকে আমার ননদ, তারপরে মানে তখন আর কি ননদ একজনের সাথে প্রেম করতো, সে এসেছিল, মানে এখন আর তার সাথে প্রেম করে না। আমি ও পার্কে, লেক টাউন পার্কে দেখা করতে। একটা চলছে কিনা? না না, ঠিক আছে ঠিক আছে। একটু এই ঘরে একটু করে স্ক্রিন মিরারিং করে চালিয়ে রাখো না। এই আমাদের বেডরুমের টিভিটা একটু স্ক্রিন মিরারিং করে চালিয়ে দাও না। না না, সাউন্ড বন্ধ করে দাও, সাউন্ড সিস্টেম চালাতে হবে না। যাই হোক, কি লিখেছে একটু দাঁড়া। মন হালদার লিখেছে খুব ভালো থেকো, হ্যাপি থেকো। থ্যাংক ইউ সো মাচ। এগুলো আমাদের ইন্সপিরেশন, এগুলো শুনতেও ভালো লাগে। দেন তারপরে বল। হ্যাঁ, লেক টাউন পর্যন্ত ছিলাম, লেক টাউন পার্কে দেখা হলো, তারপর লকডাউন হয়ে গেল। এইবার লকডাউনের পর তো আর এক কেস, আমার ফোন হয়ে গিয়েছিল সেফ মোড, মানে কথা বলতে পারবো না এরকম হয়ে গিয়েছিল। মানে কিছুই খোলা যাচ্ছে না, কোনো মেসেজ খোলা যাচ্ছে না, ফোন খোলা যাচ্ছে না। তারপর এত মেসেজ করেছি যে ফোন সেভ মোড দিয়ে দিয়েছে তোকে। ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, তারপর মায়ের ফোন থেকে মেসেজ করছিলাম। ওই আমফান হলো না, ঝড়ের আমফানের সময়, মানে আমরা আর কি যখন মানে একটা চিন্তা থাকে না, একটা সত্যি যখন কাউকে ভালোবাসবে তখন হচ্ছে একটা দেখবে চিন্তা থাকে, মানে যদি মন থেকে হয় সেটা, যে কি করছে না করছে, ঠিক আছে কিনা। তো সমস্তটা আমি ওকে আপডেট দিতে থাকছিলাম আমার মায়ের ফোন থেকে, বুঝতে পেরেছো? সাউন্ড হবে না, আমি দেখতে পাবো। তারপরে তো তারপর লকডাউনটা শেষ হলো, তারপর আবার বাবা এলো, বাবার সাথে মিট আপ করা হলো। লকডাউনের আগে একটা আমার কাজ ছিল, মানে ওই আই এন্টারটেনমেন্টে শাড়ি ভিডিও শুট ছিল, তারপর ওদের সাথে একটা মিট আপ হলো। তারপর এখান থেকে আর কি এগায় ধীরে ধীরে কাজটা। তো তারপর তুমি বলো। হ্যাঁ, আমি যখন ওকে ফার্স্ট এরকম দেখেছিলাম যে ওরকম একটা সিঁদুর নিয়ে ও এত মানে কি বলবো প্যাশনেটলি যে নিজের স্মৃতিতে লাগাচ্ছে, তো ওটা দেখে ভালো লেগেছিল। আমাকে কন্ট্যাক্ট করেছিলাম, আমি বলেছিলাম হাই। এবার আমি কি করে বুঝবো, ও তো খালি ফটোশ্যুট করে। আমি বলেছিলাম যে আমি তোমার ফটোশ্যুট করতে চাই, চলো বোটানিক্যাল গার্ডেনে তোমাকে নিয়ে একটা ফটোশ্যুট করবো। এবারে আমি জাস্ট একটা ছিট মতো ফেলেছিলাম যে দেখি যেরকম ভাবে লাগলে একটা টুকটাক লাগিয়ে দিলাম যে দেখি কি হয়। বোঝা তো যায় না প্রথম যে একটা টিকটকে রিল বানাচ্ছে, এবার কিরাম মেয়ে হবে, ফ্ল্যাট বাজ হবে নাকি কিরকম হবে আমি তো বুঝি না।
তো আমি ওখানে একটা টুক লাগিয়েছিলাম, লকডাউনে বসে আছি ঘরে, কি করা যায়। এইদিকে আমি তার মানে আমার ফার্স্ট রিলেশনশিপ, আমার আগে একটা রিলেশনশিপ আমি ধোকা খেয়েছিলাম। মানে ও সেই সময় ধোকা খেয়েছে আর কি। বুঝেছিলেন, একটা মেয়ে মানে আমি এদিকে ধোকা খেয়েছি, ও ওদিকে ধোকা খেয়েছে, এইরকম বিষয়টা। ভালোবাসা করে তার বাড়িতে গিয়ে থেকে মানে একটা লিভিং Living রিলেশনশিপে relationship। থাকার পর বুঝতে পারলাম যে মেয়েটা শুধু অর্থ চায়, মেয়েটার কাছে শুধু ডিমান্ড টাকার, মেয়েটার কাছে ভালোবাসার কোনো ডিমান্ড নেই। প্রথম 8 মাস প্রচণ্ড নাটক হয়েছে, ভালোবাসার নাটক হয়েছে। তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম ও টাকাটাকে প্রেফার করছে। তখন আমার মানে ওটা একটা আলাদা ঘটনা ছিল, আমার মেন্টালি আমি অনেক মানে ধসে যাচ্ছিলাম। আমি মানে ভাবতাম যে মানে কি বলো এটা কিরম ব্যাপার। বলছি আমি ঘটনাটা, মানে এখানে যেমন তুমি তো আমার ছেলেকে ভালোবাসো তো মন থেকে, একদম একদম। কিন্তু এখানেই ঘটনাটা হয়ে গেছে, ওর বাবা ওকে মন থেকে ভালোবাসে না। মানে যাই কিছু দেখিয়েছে সবটাই হচ্ছে দেখানো, মানে একটা হিংসার চোখে। একটা হিংসা, দেখো সব বাবা বাবা হতে পারে না, সব বাবা জন্ম হতে দিলেই পারে বাবা না। হয় না, আমি বলছি না ওর বাবা খারাপ, বাট একটা হিংসা থেকে যায়, বুঝতে পারছো, কালো ফর্সার একটা হিংসা। হিংসা আমার মায়ের সাথে বাবার হাইটটা ম্যাচ খেত, ওই নিয়ে একটা হিংসা, এটা বোঝা যায়, এটা একটা ভেতরে থাকে। আমাকে না কখনো কি বলতো ভেতর থেকে আমায় কোনো ইন্সপায়ার করেনি কখনো, আমার সাথে রেসারেসি করে গেছে। মানে আমাদের সাথে যখন দক্ষিণেশ্বর আড্ডাপিঠে মানে যখন আমি বসেছিলাম কথাবার্তা বলছিলাম, কিন্তু আমি ওর বাবাকে প্রচন্ড ভালোবাসি, শ্বশুর মশাইয়ের সাথে। তো আমার শ্বশুর মশাই মানে বাবা বলছে, বাবাই বলছে, হ্যাঁ বাবা বলছে যে আমি আমার এক্সকে দেখানোর জন্য আমি ওর মাকে বিয়ে করেছিলাম। বুঝতে পেরেছো ব্যাপারটা, মানে দেখানোর জন্য বিয়ে করেছিল বলেই তার সন্তানের প্রতি কোনো টানটা নেই, যাই কিছু করে হিংসা। মানে ওর যতটা ট্যালেন্ট আছে, ও খুব সুন্দর নাচতে পারে, আমার তো দারুণ লাগে। আমার মা এখনো বলে তুমি নাচটা কন্টিনিউ করো না, তোমার মানে ফ্যামিলি কখনো অ্যাপ্রিশিয়েট করেনি। আমি ঠিক আছে, তোমার আমি ফ্যামিলি আমার সাপোর্ট করে না, ডান্স তো কি অনেক হয়েছে আমি ক্ষেত্রে করছি। কি হয় হুম, নিজের ছেলেকে অ্যাপ্রিশিয়েটটা করে না বাবা মা, যাতে আর একটু এগায়। এগোক। কিন্তু আমার বাবা কি বলুন তো একটা অন্য রকম, মানে মেন্টালি, procedure। মানে কি বলতো মেন্টালি টর্চার যেটাকে বলে। কিন্তু আমি ওর বাবাকে বহুত ভালোবাসি, আমি ওর বাবাকে অনেক ভালোবাসি। তারপরে কি হলো? তো তারপর তো তুমি বলছিলে। তো তারপরে আমি বাবাকে বলি, বাবা এরকম একটা মেয়ে আছে যাকে আমি দেখলাম, হ্যাঁ টিকটকে এরকম সিঁদুর পড়ছে। বাবা বলে কই দেখা, আমাকে দেখা দেখি। বাবা দেখে বলে তোর কি মনে হয়, দেখ এর আগে কিন্তু একটা রিলেশনশিপ করলি, সেখানে কিন্তু ঠকে তোকে বার করে আনলাম আমরা, অথচ আমার কোনো খবরই রাখিনি, কোনো খবরই রাখিনি। ছিলাম কোনো খবর নেই, মানে কোনো খবরই নেয় না এখনো পর্যন্ত, কোনো যে খবরই আমি নেয় ওখানে না, কেমন আছি নাতিপুতি কিছু খবর নেয় না। কোনো এই খবর নেই। টানটা নেই যে ছেলে কেমন আছে, কি বলে জানেন এখন আমিও চাই আমি বাবা বলছি দেখুক। নভেম্বর মাসে মানে পাসবুক আনতে গিয়েছিল, এটিএম কার্ড আর কি, মানে ওই এন্ড হয় তো, এন্ড হওয়ার জন্য বাবার কাছে পাসবুকটা ছিল। অনেক বড় এবার ঘটনা হাওড়া আছে। থেকে কাকুর কাছে, মানে যেহেতু বাগমারি ব্রাঞ্চে মানে সবকিছু করা আছে, তো ওই কারণে এটিএম কার্ডটা আনতে গিয়েছিল বাবার কাছে। বাবা বলেছে কিরে সবকিছু ঠিকঠাক আছে তো, দেখ যদি না এই মেয়েটা ভালো হয় ডিভোর্স দিয়ে দিবি, মানে এরম পর্যায়ে যে ডিভোর্স দিতে বলছে। তাতে কি আছে, বাচ্চা হয়ে গেছে তো, এখন অনেকেই এরকম আছে যে ডিভোর্স দিয়ে দিবে। আচ্ছা, তো ওখান থেকে আমি শুরু করি, আমি বাবাকে দেখাই, বাবা বলে যে কিরাম ভালো হবে তো, আমি বললাম হ্যাঁ ভালো। আর বাবার একটা কথা হচ্ছে কি, বাড়ি আছে তো, এইটাই মেয়েটার বাড়ি আছে তো, বাড়ি যদি থাকে তাহলে দেখ ট্রাই নিতে পারিস, বুঝতে পারছেন তো, মইতে প্রথম তুলে কেড়ে নেবে, তারপর মইটাকে কেড়ে নেবে, এই জিনিসটাই। এবার বাবা যদি এরকম কথা বলে তাহলে একটা ছেলের মানসিকতা কোথায় যায়? না প্রথমে আমি বুঝতে পারতাম না, প্রথম যখন মানে দাঁড়াও আমি বলছি যে দেখ কিরাম মেয়ে আছে, বড়লোকের বাড়ির মেয়ে, কি যদি হয় যা কর। আমারও পাড়াতে আছে একজন ছেলে, ও তো অটো চালায়, কিন্তু মেয়েটাকে বিকলাঙ্গ হলেও মেয়েটার বহুত পয়সা আছে, এইরকম জিতের মতো দেখতে ছেলেটাকে, কিন্তু মেয়েটাকে ভালোবেসে দেখ আজকে বহুত টাকার মালিক আছে। তুইও দেখ যদি এরকম কিছু করা যায় কিনা, মানে বুঝতে পারছেন তো, একটা ব্যাকগ্রাউন্ড বুঝছে না যে আমার যে ভালো লাগা ভালোবাসা মন এটাকে না পয়সার দ্বারা একটা দাঁড়িপাল্লায় মাপছে। মানে বাবা আমার বস্তুগত জিনিসের প্রতি প্রচন্ড প্রচন্ড পরিমাণে আসক্ত, বুঝতে পারে না মানে বুঝেও বুঝতে পারে না এরকম। তো এবার কি হয়, আমি বাবাকে বলি বাবা ঠিক আছে চলো, মেয়েটা আমার মনে হয় ভালো হবে, মেয়েটা ভালো হবে, কারণ মেয়েটার সাথে আমি যেরাম দেখলাম, বলছে ঠিক আছে চল তাহলে
কোথায় দেখা করবে মেয়েটা, আমার সাথেই তুই যাবি। দেখুন একটা গাইডেন্স ছিল, হ্যাঁ আমাকে সব সময় একসাথে রেখেছিল, সে তার নিজের স্বার্থে আমাকে গাইড করেছে, এটা ভুলে যাবেন না, সে তার নিজের স্বার্থে আমাকে গাইড করেছে। মানে বাবা চাই যে আমরা এই মডেলিংটা ছেড়ে দিই। আচ্ছা, ছেড়ে দিয়ে মডেলিংটা মানে ব্যাপারটা কি, বাবা নিজের ওপিনিয়নের উপর চলে না, এটাই। আমার মা মরে যাওয়ার পর থেকে আমার মাসি, আমার দিদুন, ওদের ওপিনিয়নের উপরে বাবা চলছে, মানে কেউ একজন চালাচ্ছে। আমার কিন্তু ওকে প্রচন্ড প্র্যাকটিক্যালি প্রচন্ড ভালো লেগেছিল, মানে প্রথম সমাজে শরীর খাবো ওই ইন্টেনশনটা আমার মাথায় ছিল না। আমি একটা ট্রু লাভ খুঁজছিলাম, কারণ আমার বান্ধবীর অভাব ছিল না যে শরীর দেবে আমাকে, কিন্তু আমি চাইছিলাম একটা লাভ, একটা কেয়ার, মানে একটা রেসপেক্ট, যে আমাকে ভালোবাসে, এ হ্যাঁ তোমাকে কি হবে, ও তো পুড়ে যাবে। রাতের যখন আমরা শোবো দুজন একসাথে অন্তরালেতে ভালো মন্দ গল্পটা করতে পারি, ও দেহ নিয়ে কি আমার হবে, ও ছিঁড়ে খাওয়া খাবি, এই ব্যাপারটা কিন্তু বাবা ওটা বুঝতে, বাবাকে আমি বোঝাতেও পারি না। মানে তোদের মানে বিয়েটা তোরা নিজেরা, হ্যাঁ তো তারপর রেজিস্ট্রিটা হলো, মানে আমার বাড়ি থেকে তো কেউ জানে। রেজিস্ট্রিটা পর্যন্ত আটকালাম, খেয়াল রাখবি কোথা থেকে বলবি। আচ্ছা রিয়া লোক লিখেছে গুড ইভিনিং, গুড ইভিনিং রিয়া, রিয়া লোক গুড ইভিনিং। কুনাল প্রসাদ লিখেছে গুড ইভিনিং, কুনাল প্রসাদ লিখেছে আজ লাইভ থেকে একটা ভালো স্টোরি পাওয়া যাবে মনে হচ্ছে। সুইটি বোস লিখেছে গুড ইভিনিং এভরিওয়ান। সুইটি ওরাও দাসনগরে থাকে, সুইটি এসেছিল যাকে দেখালাম। তারপরে তুলি দে লিখেছে শুভ সন্ধ্যা সবাইকে, ভালো থেকো তোমরা, আগামী দিনের অনেক শুভেচ্ছা রইল তোদের লিখেছে। থ্যাংক ইউ তুলিকেও জানাই অনেক শুভেচ্ছা। তুলির গতকালকে তুলি দে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা মিষ্টি মডেল, যে গতকালকে রেজিস্ট্রি ম্যারেজ করেছে। আচ্ছা, নিজের পছন্দের কংগ্রাচুলেশন মানুষের সাথে। বাহ, এবং অনেক দিন ওরা প্ল্যান করে এইভাবেই থেকো একসাথে সারা জীবন। স্পেশালি বলছি তোর বরকে আমি যেদিনকে দেখেছি আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে, যদিও খুব ইনোসেন্ট দেখতে। যাই হোক তোরা অনেক সুখী হ, এবং আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তুই কাজ করবি, তোর হাজবেন্ড তোকে সাপোর্ট করবে, এটাই চাই, করতে হবে একদম। সমুদ্র দাস লিখেছে জয় শ্রীরাম এভরিওয়ান, গুড ইভিনিং। জয় শ্রীরাম। সমুদ্র তোর লাইফের জন্য আমি বসে আছি, তুই যেভাবে মানুষের উপকার করছিস, ফ্যাশন ইন্ডাস্ট্রির উপকার করছিস, প্রতিটা ছেলে মেয়েকে রেগুলার কাজ দিচ্ছিস, আমি চাই তোকে আমার লাইভে স্পেশাল লাইভ হবে তোর জন্য, স্পেশাল লাইভ স্পেশাল ডেতে যেদিন তুই সময় পাবি তোকে নিয়ে লাইভ করাটা আমার একটা ইচ্ছে রইল। আমি তোকে খুব ভালোবাসি। ও রেগুলার ও একটা মানে মডেল কোঅর্ডিনেশনের কাজ করছে, সবাইকে কাজ দেয়। আচ্ছা যাই হোক কন্টিনিউ। তো রেজিস্ট্রিটা হলো, রেজিস্ট্রিটা তো আমার বাবা মা জানতো না প্রথমে, মানে আমি কিছু বলতাম না বাড়িতে আর কি, কারণ যেহেতু আমাকে সাপোর্ট করতো না কোনোদিনই এই বিষয় থেকে, কারণ আমি তো এই ইন্ডাস্ট্রিতে এসেছি কি করে সেটা আমি বলবো, পরে আসছি ব্যাপারটা। তো রেজিস্ট্রিটা হলো, আমার শ্বশুর মশাই বলে তাহলে আমার বন্ধু আছে আমি তাদেরকে নিয়ে আসছি, একদল তোর পক্ষ থেকে থাকবে, একদল আমাদের পক্ষ থেকে, মানে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে, এইভাবে লেক টাউন পার্কে এবার রেজিস্ট্রি ম্যারেজটা হলো কোর্টে গিয়ে, ওই নভেম্বর মাসে 21 নভেম্বর 2020-তে। হ্যাঁ 2020-তেই তো, কারণ দক্ষিণেশ্বরে যখন 10th মার্চ মানে গেছি তখনই বলে দিয়েছে। তখন তো মনে হয় 50 জনের বেশি বিয়েতে নেমন্তন্ন করা। হ্যাঁ ঠিক। তার জন্য 3 জন সাক্ষীকে জোগাড় করতে হয়েছিল, যেটা আমার বাবা একজন ছিল, একজন অমিতাভ কাকু ছিল সাংবাদিক, একজন অ্যাডভোকেট আর সাংবাদিক, আর একজন ছিল আমার মামা, আর খুব সুন্দর গান গায় অমিতাভ কাকু, গানের গলা ছিল। হ্যাঁ বটু মামা। আমি বাবাকে ফোর্স করেছিলাম যে বাবা তাড়াতাড়ি করো, হ্যাঁ নালে বাবা বলছিল পিছিয়ে আমি ওই জায়গা থেকে ছেড়ে বেরাতে চাইছিলাম, কারণ এমন ভাবেই মানে মেন্টাল বাবা না আমাকে সব সময় না মানে কি বলবো নিচে আর কি, হবে না ছেড়ে দে, তুই পারবি না, হ্যাঁ তোর দ্বারাই হবে না, ছেড়ে দে। আমাদের তুই ভালো হয়ে থাকতেই পারিস, আমাদের ফ্যামিলিতে একটা হিংসা আছে, ছেলে বাবাকে কোনোদিন বাবার থেকে উপরে উঠতে দেখতে পারবে না, এরকম ছেলে কেন উপরে যাচ্ছে, বিয়েটা পছন্দ করে না প্রথমত আমাদের মানে শ্বশুর বাড়িতে, শাখা পলা সিঁদুর পরে না, পুরো উড়িয়েই দিয়েছে আমার ননদ। আমার বলতে কোনো আপত্তি নেই, আমার কোনো রকম, আমি যেটা সত্য হ্যাঁ সেটাই, যেটা ঘটে এসেছে আমরা সেটাই বলছি, একদম সত্য, একেবারে মন খুলে বলি সেটাই। আমি ওর বাবার উদ্দেশ্যেই বলছি কথাটা, যে সন্তানকে জন্ম আমরাই দিই, সন্তানের ভালো মন্দ সেটা দেখার দায়িত্ব যেমন আমাদের,
সন্তানকে সঠিক পথে চালনা করা, তাকে গাইড করা, সেটাও কিন্তু আমাদের সবথেকে বড় কাজ। ওদের মনে যে ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে খুব তাড়াতাড়ি আপনারা মিটিয়ে ফেলবেন এবং আপনারা একটা সুন্দর পরিবার হবেন। ছেলে, বউ, নাতি, পুতি সবাইকে নিয়ে সুন্দর একটা পরিবার হবেন, এটা আশা করব। আর এটা আমারও ভবিষ্যৎবাণী রইল, এটা আমার ভবিষ্যৎবাণী রইল, আগামী 1 বছরের মধ্যে তোদের পরিবার এত সুন্দর হবে যে জগৎ তোদের দেখে হিংসা করবে। আচ্ছা, মিলিয়ে নিস। আগামী 365 দিন আমি তোকে বললাম, তোর সঙ্গে তোর বাবার সঙ্গে তোর ওয়াইফের, তোর বাচ্চার এত সুন্দর বন্ডিং তৈরি হবে, যে বন্ডিং কখনো কোনোদিন কোনো ঝড় ঝাপটা নষ্ট করতে আর পারবে না। আমিও বলছি, আমি আমার বাবাকে প্রচন্ড ভালোবাসি নিজের জীবনের থেকে। ওকে একদম। জিজ্ঞেস করো, একদম রক্ত কথা বলে, বাস রক্ত একদম। কথা বলে। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, একদম। প্রচন্ড ভালোবাসি, কিন্তু বাবা তাই সকালে উঠে বাবার কথাটা মনে পড়ে একদম। যায়। শোন বাবা, একটা কথা বলি, আমরা বাবা মা তো, আমাদের ভুলটা, সন্তান ভুল করলে যেমন বলার অধিকার আমাদের আছে, আমরা বড়রাও ভুল করি। আমার নিশ্চয়ই। ওইটুকুনি মেয়ে, সে আমাকে বিভৎসভাবে শাসন করে, বলছে তুমি যে ভুল করেছো সেই ভুল আমি করব না, আচ্ছা, তুমি ভুল করলে তোমাকে আটকাবো। তার মানে সন্তান, তোকেই তোর বাবাকে গাইড করতে হবে। আজকের পর থেকে দেখবি তোদের সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। আজকের পর থেকে সিস্টেম চেঞ্জ হবে। যদি না শুনতে চায় আমি কি একদম। করে কি সেটাই। না, বলবো বলুন? শুনতে হবে, শুনতে চাইবে। এবং শুনতে চায় না কেন বলুন তো? কারণ হচ্ছে যেহেতু মাসি আছে ওখানে, দিদি আছে, তারপরে জিম্মা মানে ওর দিদা আছে, এই কারণে ওখানে যেহেতু বন্ডিংটা ভালো আছে ওদের সাথে, ওই জন্য এখানে। আর আমার মা যখন হারিয়ে গেল না, মা যখন মারা গেল, আর মামুনি তো আমি খুব একটা জিনিস ভালোবাসতো লক্ষ্য ওকে। করলাম যে আমার পরিবারের কারোর মধ্যে সেই আফসোসটা নেই নেই, হ্যাঁ, যে মা চলে গেল, মা মরে গেল। এমন এবার যেন কি মনে হবে? হলো সবাই বহুত খুশি, খুশি, এইরকম সবাই বিষয়টা। অনেক খুশি। অনেক খুশি, মানে যেন একটা পথের কাঁটা একটা সরে গেল, এটা এরকম। বুঝতে পারছো তো যে এটা মাসির সাথে একটা মানে একটা কানেকশন বাবার, মানে মাসির যা সাথে বাবা, বাবার। একটা কথা বলি, ছেড়ে দে, গুরুজনদেরকে নিয়ে আলোচনা হ্যাঁ। করে শুধু শুধু সময় নষ্ট করব না। দেখ, আমি অনেক মানুষকে, আমার মুখ দিয়ে খারাপ কিছু বেরোয় না, একদম। আর আমার মুখ থেকে যখন ভালো কিছু বেরোয় তখন সেটা ফলে, এর গ্যারান্টি আমি তোকে 100% দিতে পারি। আগামী 365 দিনের মধ্যে তোদের সম্পর্কটা কি লেভেলের হবে যদি তোরা আমাকে মনে রাখিস। হ্যাঁ, তাহলে অবশ্যই নিশ্চয়ই, আমাকে একদিন একদম। ফোন করে বলবি আমার বাবার সঙ্গে আজকে আমাদের সম্পর্কটা এই রকম জায়গায়। আমিও চাই আমার বাবা এটাই আমার কাজ। একদম একদম এটাই আমার কাজ, আমি এটাই আমৃত্যু করে যাব। প্রতিটা মানুষের সাথে প্রতিটা মানুষের খুব সুন্দর একটা বন্ধন তৈরি করে দেওয়া, এটাই আমার কাজ। একদম। তুলি তখন লিখেছিল থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে। দেবজয়কে একটু অনুরোধ করছি, দেবজয় একটু ক্যামেরার পেছনে এসে একটু বসতে পারলে ভালো হতো। ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু বলি। হ্যাঁ, তুই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিভাবে এলাম। এলি? তারপরের প্রশ্ন তোর। আমি এলাম হচ্ছে, প্রথম কথা আমি বলছি, কারণ আমি একদম সাদাসিধে মেয়ে ছিলাম। মানে হচ্ছে যে শর্ট প্যান্ট পরা, হট প্যান্ট পরা বা ক্রপ টপ পরা এইসব আমার মধ্যে একদম ছিল না, কারণ আমার বাবা মা একদম পছন্দ করে না এই জিনিসটা। ঠিক আছে, চুড়িদার পরা বা জিন্স টপ পরা ঠিক আছে, এইটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর ওপরে নয় যে হট প্যান্ট, শর্ট স্কার্ট, বুঝতে পেরেছো এরকম। তো একটা ছেলের সাথে আলাপ হলো এফবিতে, মানে ফেসবুকেই আলাপ হয় একটা ছেলের সাথে, রিলেশনে গেলাম। ফার্স্ট রিলেশন হচ্ছে, মানে সে সব কিছু জেনেই এসেছিল, মানে বাবার ব্যাকগ্রাউন্ড জেনে। বাবা সরকারি চাকরি করে, মা হাউসওয়াইফ, আমার পিসি আছে, পিসি হচ্ছে পেনশন পায়, মানে দাদু যেহেতু রেলের জব করতো এই কারণে। তো ব্যাকগ্রাউন্ডটা জেনেই এসেছিল, প্রথম কথা। বাড়ি ফাড়ি আছে। তো প্রথম দেখাতেই সে আমাকে মানে বলে যে আমার কিপ্যাড ফোন, আমার এমনি নর্মাল, মানে স্মার্টফোন নেই, আমার নর্মাল ফোন, আমি স্মার্টফোনে ভিডিও কলে দেখতে চাই তোমাকে। তো আমি বললাম যে তখন তো স্মার্টফোন নেই ওর কাছে, আমি এটাই ভাবছি তাহলে ভিডিও কল করবে কি করে, আমার কাছে স্মার্টফোন ওর কাছে নেই। তখন ও বললো তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে টাকা দাও 10,000 টাকা। এইবার আমি কি করতাম, আমার বাবা যখন মানে জব করতো আর কি,
এখন তো রিটায়ার হয়ে গেছে এবং মারাও গেছে, আমার বাবা 27 সেপ্টেম্বর মারা গেছে। তো হ্যাঁ কি যেন বলছিলাম, ওই যখন জব করতো তখন হচ্ছে 100 টাকা করে আমাকে হাত খরচা দিত, আমি সেগুলো রেখে দিতাম। ঠিক আছে, আমি কোনোদিন খরচা করতাম না, কারণ আমার টাকা জমতে ভালোবাসতো, মানে ভালোবাসতাম আর কি। ছোট বয়স তখন, তখন আমি কিসে পড়ি, তখন হচ্ছে ক্লাস 11-এ পড়ি, মানে মাধ্যমিকটা সবে পাশ করে 11-এ উঠেছি। তো কি হলো, সে প্রথমে দেখাতেই বললো যে আমাকে তুমি 10,000 টাকা দাও তোমার কাছে। আমি আগে দেখলাম প্রথমে যে আমার কাছে কত, এবার আমি তো মন খুলে সবকিছু কথা বলতাম, আমি বলতাম আমার কাছে 20,000 টাকা আছে। আমি এটা ফার্স্টে বলে আমি ভুল করেছি, ঠিক আছে। তো আমি বললাম যে 10,000 টাকা আমার কাছে আছে, আমি দিতে পারবো। ফার্স্ট মিটেই 10,000 টাকা। সেই ফোনটা নাকি সেকেন্ড মিটে খারাপ হয়ে গেল, বললো সেকেন্ড মিট যখন করতে আসবে তখন বললো যে আমার এই ফোনটা জলে পড়ে গেছে, ডেড হয়ে গেছে এই ফোনটা আমি আর ইউজ করতে পারছি না, তুমি আমাকে আরো 15,000 টাকা দাও। ঠিক আছে, তো দিলাম, আমি 15,000 টাকাও দিলাম। সেই ফোনটা, সেকেন্ড ফোনটা নাকি মাঝের হাটে চুরি হয়ে গেছে, কারণ মাঝের হাট থেকে চুরি হয়, এটা জানা কথা যে মাঝের হাটে যখন ট্রেনে করে যাওয়া হয় তখন চুরি ছিনতাই এসব হয়। তো মাঝের হাট থেকে নাকি চুরি হয়ে গেছে, সেই ফোনটাও গেল। 2016 সাল হয়ে গেল, 2017 সাল, মানে একটা বছর আগে কমপ্লিট হলো, 2017 সাল। এবার সেই বছরে পাপা রিটায়ার হবে, সেই মানে আগস্ট এলে। তো কি হলো, আগস্টের আগেই এটা। তখন বললো তুমি তো একটা ফোন কিনেছো, তোমার বাবা কিনেছে, মানে এই ফোনটাই। তখন দাম নিয়েছিল 17,999। বললে এরই ব্ল্যাক ভার্সনটা আমাকে দাও। মানে সেকেন্ড ফোনটা তো মাঝের হাট থেকে চুরি হলো, মাঝের হাট থেকে চুরি হওয়ার পর তুই ওর ফোন কেনার দায়িত্ব নিয়েছিলি পুরো। সেটা নয়, মানে ও আমাকে এই হিসাবে দেখেছে আর কি, আমি বলছি। তারপর তো ফোনটা দিলাম। এইবার কি হলো, আমি বললাম যে এইবার আমি টাকা কোথা থেকে পাবো, কারণ আমার বাবা রিটায়ার হবে, আমি আর টাকা পয়সা পাবো না। তুমি কি তাহলে টাকা পয়সা ছাড়া আমার সাথে মিট আপ করবে না? বললো তাহলে ব্রেকআপ করে দাও, ডাইরেক্ট বললো তাহলে ব্রেকআপ করে দাও। আমি তখন যেহেতু মন থেকে আমার ভালোবাসাটা ছিল, কারণ অন্তর দিয়ে ভালোবাসছিলাম, সে টাকা নিক যাই নিক আমার কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু আমি জানি যে মানুষটা হয়তো ভালো, আমি এটাই ভেবেছিলাম যে পরে হয়তো চেঞ্জ হতে পারে। তো কি হলো, থার্ড মিটে আমি ফোনটা দিলাম আভানি মল থেকে, আমার এখনো মনে আছে, আমি নিজে নিয়ে গিয়ে কিনে দিয়েছিলাম ওই ফোনটা। তো দেওয়ার পর তারপর হচ্ছে বললে তাহলে ব্রেকআপ করে দাও, তুমি যখন টাকা পয়সা দিতে পারবে না। তখন আমি বললাম যে কেন, এরম কি রিলেশন কেন যে আমি টাকা পয়সা দিলেই তোমার সাথে। বললো ঠিক আছে তাহলে তুমি অ্যাজ আ ফ্রেন্ড থাকো, মানে নর্মাল ফ্রেন্ড হিসাবে কথা বলবো আমরা। বললাম ঠিক আছে। তখন এবার কি বললো, যেহেতু অ্যাজ আ ফ্রেন্ড বড় কিছু চাইতে পারবে না, তখন বললো যে তুমি তাহলে আমাকে হাত খরচা দেবে। বললাম সেটাই বা কোথা থেকে দেবো, তোমার যে হাত খরচাটা আমি দেবো সেটাই বা দেবো কি করে আমি। আমাকে বলছে বেশি নয় তো 2,000 টাকা 1,000 টাকা, সেটা তো পারবে। আমি বলছি আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই, তুমি তো সব নিয়েছো ফোন কিনে, আমার কাছে আছে কি, আমি তখন কিছুই দিতে পারবো না, আমি শুধু ওলা করেও যেতে পারবো না, আমার কাছে 10 টাকা 20 টাকা পড়ে আছে। তখন বললো একটা কাজ করো, তোমাকে দেখতে খুব সুন্দর সেক্সি আছে, তুমি বোল্ড শুট করো। কারণ কি আমাদের পাড়ায় একজন বোল্ড শুট করে, অনেক ইনকাম করে। তো বোল্ড শুট করলে মানে ও আর বাকি কিছু বলেনি, বোল্ড শুটটা করো এইটুকু। এবার আমি ন্যাচারাল মেয়ে, আমি কি জানি, তো তুই তো বোল্ড ব্যাপারটা কি সেটা জানি না, এটাই হচ্ছে ব্যাপার। তো কি হলো, আমি বললাম যে বোল্ড শুট। তখন বললো যে দেখো ফার্স্টে তোমাকে গ্রুমিং করতে হবে। আমি বললাম যে হ্যাঁ গ্রুমিং আবার কিরকম করে করব। তখন বলছে না তুমি যে এই জিন্স টপ পরেই শুধু আসছো এটা তো পরলে হবে না, তোমাকে আগে প্রথমে কলকাতার স্টাইলের মেয়েদের মতন হতে হবে, মানে হট প্যান্ট শর্ট স্কার্ট এগুলো পরা শিখতে হবে। চুলটা আমার নর্মাল ছিল, ন্যাচারাল ছিল এবং ঘনও ছিল, অনেক ভালো ছিল। ওর পাল্লায় পরে চুলটাও গেল, বললো স্মুথিং মানে স্ট্রেটনিং, তখন স্ট্রেটনিং এর বাজার আর কি, 2017 সালের কথা বলছি, স্ট্রেটনিং করিয়ে নাও। আমি স্ট্রেটনিংও করালাম, মানে মায়ের টাকা থেকেই সব। তো এগুলো তো ন্যাচারাল, এগুলো মাকে বলাই যায় যে হ্যাঁ স্ট্রেটনিং করাবো, করালাম। স্ট্রেটনিং স্মুথিং করানোর পর বললে এইবার তোমাকে মডেলের মতন লাগছে, তুমি এইবার ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারো। তো এইবার কি, এবার ন্যাচারাল আমি ফটোশুট করতাম, মানে এমনি বাইরে যেরকম মানে হয় না যে সবাই মিলে গেলাম, দাঁড়াও ওইসব।
মানে সবাই মিলে গেলাম, গিয়ে ফটোশ্যুটটা হলো। ফটোশ্যুটটা হবার পর এবার যখন ভালো ভালো ছবিগুলো বেরিয়ে গেল, তখন এবার ইনস্টাগ্রামে যখন দিতাম অনেক ফটোগ্রাফার মানে প্রফেশনাল ফটোগ্রাফাররা, হ্যাঁ তখন বললো যেরকম তুমি তো মানে ইনডোর শুটও করতে পারো, তুমি কেন শুধু আউটডোর শুট করো, যেটাতে কোনো টাকা পয়সা নেই, নর্মাল ন্যাচারাল খেলার মতন কেউ এলো শুধু খালি ফটোশ্যুট করলে বাড়ি চলে গেলে, এটা কেন করছো, তুমি টাকা ইনকাম। তখন আমি ওকে বললাম ঘটনাটা যে এরম এরম আমার কাছে শুট এসছে। এবার ও দেখলো যেটাই ভালো সুযোগ ছোপ মারার কোপ, তো কি করলো, ফার্স্টে বললো যে তুমি তাহলে শুট করো। এবার আমি ন্যাচারাল, আমি তো জানি না, আমি একজনের সাথে কথা বললাম। ফার্স্ট দিন কি শুট করেছিল না, ফাইন আর্ট, মানে নিউড হয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি জানি না ফাইন আর্ট মানে কি, আমি ন্যাচারাল গেছি, আমাকে মানে ব্রা পরতে বলা হয়েছে, আমি ব্রা পরেছি, ব্রা আর প্যান্টি, কারণ যেহেতু বলেছে যে হ্যাঁ বল শুট। এইবার বলছে ফটোগ্রাফারটা তুই খুলে ফেল, আমি তো তোকে এই শ্যুটের জন্য ডাকিনি, আমি ডেকেছি ফাইন আর্ট শ্যুটের জন্য, মানে তোকে পুরো নিউড হতে হবে। আমি বলছি কেন নিউড হব। এইবার হলো তখন ঘটনাটা, তখন কি হলো, আমি দাঁড়িয়ে আছি স্টুডিওর মধ্যে, বলছে তোর তো কোনো এক্সপ্রেশনই আসছে না, এরম ভাবে এক্সপ্রেশন আসবে না, চল আমার সাথে কম্প্রোমাইজ করবি চল। আমি তো কান্নাকাটি করছি রীতিমতন, কারণ আমি জানি না এইসব ব্যাপারে যে কি। তখন এবার জোর জবরদস্তি করলো, করার পর তারপর হচ্ছে কোনো রকম শুট ফুট আর করলো না, টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। এইবার আমি ওকে বললাম ঘটনাটা যে এরম এরম হয়েছে আমার সাথে। তখন বললো হ্যাঁ, ও ন্যাচারাল বলছে, ও বলছে যে হ্যাঁ এরকম তো হবে, তুমি জানো না, তুমি বিকিনি প্যান্টি পরে গেছো কি, তোমাকে এমনি মুখ দেখে ছেড়ে দেবে, ভাবো, এরম বলছে। তা আমি সেটাও মেনে নিলাম ওর কথাটা ভেবে যে একদিন হয়তো ও পাল্টে যাবে। 2020 2 জানুয়ারি মানে এরকম ভাবে চলছিল যে আমি বোল্ড শুট করে যাচ্ছি, তখন কম্প্রোমাইজের কাজ করছি আর টাকা পয়সা ইনকাম করে ওর হাতে দিতাম, মানে ওই হাত খরচা যা হয়, তারপর ওই ভালোবেসে গিফট, ওগুলো আমি আর বলছি না কারণ যেহেতু আমি ওগুলো নিজে থেকে দিয়েছি, হ্যাঁ শোপিস টোপিস এগুলো যেরকম দিতাম। এইবার কি হলো, 2020 2 জানুয়ারি আমাকে কি বলছে জানো, বলছে তুমি যেরকম আমাকে গিফট মানে তুমি যেমন আমাকে হাত খরচা দিচ্ছ এরকম দিতে থাকো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি অমুকজনকে ভালোবাসি, আমি একেই বিয়ে করব, তুমি আমাকে অ্যাজ আ ফ্রেন্ড এরকমভাবেই দিতে থাকবে, আর তোমার জন্য তোমার যখন ভবিষ্যতে কোনো বিয়ে হবে তোমার জন্য বর জানতে না পারে। সেই দিন আমি ডিসাইড করলাম যে আর নয়, আমাকে তুই ক্ষমা কর, আমি আর নয়, ব্রেকআপ। এইভাবে তুই মানে এইভাবে আমি এসেছি। এইবার ঘটেছিল যাদবপুরে, এই যাদবপুর কোথায়, কোথায় কি একটা, এইবার হচ্ছে একটা মানে মানে ভালো ফটোগ্রাফারের সাথে আর কি আলাপ হয়েছিল ওই সময়, যে আমি বলেছিলাম তাকে সমস্ত ঘটনাটা আমি বলেছিলাম, লিজেন্ড স্পাইক স্টুডিওতে মনে আছে, তখন সে শুনে, শুভদীপ চক্রবর্তী নাম মনে, তুমি মনে শুনেছো, জানো চেনো, হ্যাঁ, তো বলছে যে আচ্ছা তোর তো এত ভালো ফিগার, এত ভালো ফিগার, তুই কম্প্রোমাইজ করিস কেন, তুই মুখের ওপর বলতে পারিস না কিছু, আমি তোকে পোর্টফোলিও বানিয়ে দেবো, তুই আমার কাছে আসবি। এবার ওখানে গিয়ে ফটোশুট করলাম, বললো এই ফটোগুলো তুই দিবি আর বাকি কোনো ছবি দিবি না, কারণ বাকি ছবি তোর প্রফেশনাল নয়, সব আনপ্রফেশনাল। কিছু কিছু ঈশ্বর রূপে অবতরণ ঘটে, হ্যাঁ ঘটে, কিছু কিছু ঘটে, সে আমার ঈশ্বর হয়ে এসেছিল। আর ওইটা বলো না, ওই যাদবপুরের ঘটনাটা যে দুটো ছেলে মিলে যেটা করেছিল, সেটা তো কম্প্রোমাইজে, সেরকম তো মানে এটা তো ডেলি বেসিসে হতো, মানে আমার কম্প্রোমাইজের কাজ এরকম থাকতো, তারা শিখবে ক্যামেরার পরে যারা রয়েছে, প্রত্যেক সপ্তাহে 4 দিন করে কাজ। এবার ওখানে গিয়ে 2 জন ফটোগ্রাফারও হতে পারে, 3 জন, মানে ফটোগ্রাফার তো নয়, ফটোগ্রাফার নামের কলঙ্ক, যেটা বলো ওদের তো কোনো ফটোগ্রাফার, তাহলে বাকি যে প্রফেশনাল ফটোগ্রাফার তাদের নামে কলঙ্ক ছড়ানো হবে, তাহলে তাদেরকে খারাপ প্রমাণ করা হবে, তাদেরকে যদি আমি ফটো, তাহলে অমানুষ আর কি বলতে পারবো, কারণ তারা টেনে হিচড়ে যেভাবে মানে করতো আর কি, চড় মেরে হ্যাঁ ব্লোজব কর, এরম বিষয়টা। প্রথমে গেছিলে, দেন তোমাকে কি করেছিল, ও তখন তোমাকে মদ খাওয়ানো হয়েছিল, তুমি দাঁড়াও আমি বলছি, হ্যাঁ বলো সেই ঘটনাটা পুরো টোটালি বলো যাতে সবাই বুঝতে পারে। দাঁড়াও, আমি যখন গেলাম, যাওয়ার পর আমাকে বললো যে তোর অডিশন হবে, এলাম বাহ ভালো কথা, বললো যে তুই সিরিয়ালে চান্স পেয়ে যাবি, সিরিয়ালে চান্স পেয়ে গেলে তোর একটা ভালো ফিউচার হয়ে যাবে, কিন্তু এখানে একটা ঘটনা আছে, তুই আমার সাথে কম্প্রোমাইজ। এবার তখন তো আমি কম্প্রোমাইজটা করি, তখন আমি জানি ব্যাপারটা, ওইভাবেও বলিনি, বুঝতে পারছো যে কম্প্রোমাইজ করবি। ও কি করলো, ওই যে ফায়ার মদ হয় না, মানে ছিপিতে দিয়ে, মানে ওই যে আগুনটা জ্বালিয়ে গালটাকে নিয়ে ভাবে ঢেলে দিল, মানে আমি খেতে চাইছি না, কারণ আমার এসব, ওকে জিজ্ঞাসা করে আমি থামস আপ পর্যন্ত খাই না, থামস আপও খাই না, কি গলা জ্বালা করে আমার ধরনের
তো আমার ওইসব খেতে একদম মানে খেলে পুরো বেহুশ হয়ে যাই, এরম বিষয়টা। তো কি মানে খাওয়ালো ওইভাবে, খাওয়ানোর পরে এবার আমার মাথা ঘুরছে, দুজন মানে বুঝতে পারছো, দুজন মানে একজন দাঁড়িয়ে আছে নিউড হয়ে, আর একজন করবে বলে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো ব্যাপারটা এরকম। তো ভাবো আমার মানসিকতাটা কিরকম, কোন জায়গায় পৌঁছেছে, মানে কোন জায়গায় আছে। আর আমি এদিকে মানে পুরো বেহুশ, মানে দুজনে মিলে একসাথে না, একজন করলো, করার পর বললো দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এক্ষুনি কি বাড়ি যাবি নাকি, 4,000 টাকা কি তোর মুখ দেখে দেবো, না না দাঁড়া আমি করবো, এরম বিষয়টা করলো। এইবার গাড়িতে উঠেছি আমি, তো মানে আমার বাবা মা জানতো না, দাঁড়াও আমি ওটাই বলছি। তো মানে গাড়িতে উঠেছি, গাড়িতে ওঠার পর এবার আমার না মাথাটা ঘুরছে, বুঝতে পেরেছো, মাথাটা ঘুরছে বিশাল, মানে কোন দিকে গাড়িটা যাচ্ছে আমি বুঝতে পারছি না। তখন আমি একটা কাজ করলাম, এলাম যে ড্রাইভারকে বললাম একটুখানি সাইড করে দাঁড়ান তো, সামনে দিলাম পুলিশ ফাঁড়ি, আমি দেখলাম এখানেই বলাটা উচিত হবে আমার, আমি দাঁড় করিয়ে বললাম, আমি গাড়িওয়ালাটাকে মানে সাইড করে দিয়ে আমি পুলিশ কাছে ছুটে গেছি, মানে এতটাই আমার কষ্ট হচ্ছে, আমি কাঁদতে কাঁদতে আমি সবই বললাম তাকে, এই ঘটেছে। তো তখন কি করলো, তখন বলল যে ঠিক আছে, যে ড্রাইভার আছে সে ঠিকভাবে চালিয়ে নিয়ে যাবে, গাড়ির নাম্বারটা তুলে নিল যে এরম আছে, তো কোনো যদি কেস হয় আমি দায়িত্ব নেব, পুলিশ একদম বলে দিল। কারণ এই মেয়েটা কিন্তু মানে হয়েছে, রেপ হয়েছে, এটা ওকে বুঝিয়ে দিল ড্রাইভারকে, ঠিক আছে। তো এইভাবে আমি এভাবে বাড়িতে চলে গেলাম আর কি গাড়ি করে। এইবার তারপরে আমি আর কিন্তু কোনো ওদের সাথে কোনো কন্ট্যাক্ট করিনি, আর কারণ আর কি মুখে কন্ট্যাক্ট করবো আমি ওদের সাথে, বুঝতে পেরেছো। তো এরকম মানে আমি করতে চাইছি না, কিন্তু আমাকে ঠাস করে চড় মেরে আমাকে বলছে যে তোর অকাত কি আছে, তোর এই মুখটা দেখিয়ে আয়নায় দেখে আয়নায়, তারপর এসে বল। আমি তো কাজ করছি, আমার কাছে একটাই কথা যে আমি তো কাজ করে দিচ্ছি, বিকিনি শুট বোল শুট আমি তো কাজ করে দিচ্ছি, তাহলে কম্প্রোমাইজের কিসের প্রয়োজন। মানে এরকম ভাবে ওর উপরে টর্চার হয়েছে। তো তখন ও গেছে বিষয়টার মধ্যে ঢুকেইছি ওর একটা বয়ফ্রেন্ডের জন্য, যে ভালোবাসি, এই জিনিসটা আমাকে অনেক ভাবে না কুড়ে খেয়েছে, ভেতর থেকে কুড়ে খেয়েছে। সত্যি মেয়েটা এত প্যাশন, আর আমি যদি মিথ্যা কথা বলি, জন্য এত ডেডিকেশন, আমি ওকে প্রমাণও দিয়েছিলাম, স্ক্রিনশট প্রমাণ। ওর উপরে ঝুঁকে পড়েছি যে না, এরম মেয়েকে যদি আমি ঠকাই তাহলে আমাকে ঈশ্বরও ক্ষমা করে দেবে না। ভেরি গুড, খুব ভালো লাগলো এই কথাটা শুনে, যে একটা মেয়ে যখন ধসে যাচ্ছে তাকে তোর মতন একটা ছেলে, একদম ওর মতো ছেলেই আমার দরকার ছিল, আমি আগ্রহ উঠুক, ওর মতো ছেলেই আমার লাইফে দরকার ছিল। ওর চরম উচ্চতা এভারেস্ট না, হিমালয় জয় করুক, যেখানে উঠতে অনেক পরিশ্রম যাবে। জীবনের প্রথমে ও যে সংঘাত করেছে, যে জায়গাতে ও গেছে, আমি আছি, যারা ওকে খারাপ কিছু করেছো সবার জন্য আজ #জেডিবুড়োর একটা সাবধানতা বাণী থাকলো, সেটা হলো ও কারোর ক্ষতি করেনি, ও কাউকে পুলিশ কাস্টাডি করেনি, ও কোনো কেস করেনি না, কিন্তু একজন ওপরে আছেন সব দেখতে পারে, একদম তার হিসাবের খাতাটায় কোনোদিন কোনো ভুল হয় না, সে কিন্তু ওপরে আছে। সবকিছুর জন্য ও যা আজ খুইয়েছে, ভগবান ওকে একদিন সবকিছু দেবেন, অলরেডি দিয়ে দিয়েছে, হ্যাঁ অলরেডি দিয়ে দিয়েছে। একটা ফুটফুটে বাচ্চা আছে, স্বামী আছে, হাজবেন্ড আছে, এই রকম সাপোর্টিভ হাজবেন্ড, একদম অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে আমাকে। আর কাজের জায়গা ওর কাছে হারানোর কিচ্ছু নেই, ওর কাছে শুধু পাওয়ার আছে, ওর কাছে হারানোর আর কিচ্ছু নেই, কিন্তু ওর কাছে সত্যিই তাই, ওর কথাই যেন ফলে। হাজবেন্ড সাপোর্ট, হাজবেন্ডের সাপোর্ট, একদম, আর অনেক ভালোবাসে ও আমাকে, অনেক। ও এভারেস্ট জয় করা, সত্যি ও তাই করে দেখাবে। দেখ তুই আমার মুখের কথা, একটা কথা বলছি, যে যখন সম্পর্কটা হয় তখনও আমাকে বলে যে আমাকে কিন্তু অনেকজন মিলে করেছে, এটা আমি বলে দিয়েছিলাম, কারণ কেন লোকাবো, তুমি দেখো। তো আমি আরেকটা কথাও বলি, এই ব্যাপারটা যখন হতো না, মানে প্রত্যেক সপ্তাহে মানে আমার ভালো লাগতো না, বুঝতে পেরেছো। দেখো না, ইচ্ছার, হ্যাঁ নিশ্চয়ই ইচ্ছায় করা
আর ইচ্ছার বিরুদ্ধে করা কিন্তু আকাশ পাতাল তফাৎ। তুমি যখন একটা ধরো তুমি চেনা মেয়ের সাথে করবে, তোমার সেটা করতে ভালো লাগবে, কিন্তু যখন তুমি চিনবে না, জানবে না, কথা বলবে না, মানুষটা কেমন, সে তোমার গায়ের ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়বে, তোমার কি ভালো লাগবে? তো কি হয়েছিল, আমার মেন্টালি এমন ভাবেই ডিপ্রেসড হয়ে গিয়েছিল যে আমি মেয়ের দিকে ঝুঁকে পড়েছিলাম, মানে আমার এই জিনিসটা ভালো লাগতো না। তো আমি এটাই বলতে চাই যে এগুলো কি, আবার মেয়ের দিকে ঝুঁকে পড়েছিলাম। ফ্রেশ ভাবে কাজ করো না, এরম ভাবে একটা মেয়েকে নিয়ে এসে তার অসহায়তার সুযোগ তুলে, হ্যাঁ, তাকে এরম ভাবে যখন করতে যাচ্ছ তাকে তার মুখের দিকে অ্যাটলিস্ট তাকাও যে তার চোখ থেকে জল বেরোচ্ছে কিনা। ভাই তোমারও ঘরে তো মা বাবা আছে নাকি? আমরাও বদমাস, কিন্তু এগুলো করার আগে একবার তো ধ্যান দেবে যে তার লাগছে কি লাগছে না, সে কি করতে এসেছে। সেটাই আমার কাম বাসনা পরে আগে কাজ করতে এসেছো তোমরা, ওরম ভন্ডামি হয় কেন ফিল্ডের মধ্যে রয়েছো তোমরা ভাই? সেটাই তো, মেয়েটার কষ্টটা তুমি দেখছো না, সে কম্প্রো করতে চাইছে না, তারপর তাকে জোর জবরদস্তি তুমি করানোর জন্য লেগে পড়ে। সবার কাছে একটাই বক্তব্য থাকলো যে কম্প্রো বলে যে বিষয়টা, যেটাকে আটকানোর চেষ্টা আমি করেছিলাম, স্টিল করে যাচ্ছি, মার্কেটে আর একটা টিম আমার এই মনোবল ভাঙার জন্য, জানি না তোরা জানিস কিনা জানি না, তোরা কিন্তু এই মুহূর্তে বসে আছিস 15 দিন জেল খেটে আসা, হ্যাঁ শুনছিলাম সেদিন লাইভে, 15 দিন জেল খাটা আসামির সাথে। এই ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড যেহেতু আমি এই কাজগুলো করি, আমি মানুষকে আটকাই, মানুষকে বাঁচাই, মানুষকে মেয়ের সম্মান দিই, যে কারণে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই দেখ, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই তো একটা নেগেটিভ থাকে। আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির মানুষরাই কিন্তু একটা নেগেটিভ দল তৈরি করে নিয়েছে, যে তারা চায় যেমন চলছে তেমন চলুক, কাউকে কোনো শাসন করতে দেব না। তারপরেও আমি বলছি, আমি নিজেকে রক্ষা করতে পারিনি না, আমি নিজেকে রক্ষা করে নিজের ব্রহ্মাস্ত্রকে নষ্ট করার চেষ্টা করিনি। বাট এটাও খেয়াল রাখতে হবে, অন্যদের সাথে কোনো ঘটনা যদি কোনোদিন ঘটে যায়, সেই ঘটনার নিউজ যদি আমি পর্যন্ত আসে, তাহলে তার জন্য যে শাস্তিটা বরাদ্দ থাকবে, সেটাই হয়তো ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রথম দেখবে যে জেডি বুড়ো বা জেডি পাপা কি করতে পারে। আমি শান্ত মানে এটাও নয় যে শান্ত থাকাটা আমার দুর্বলতা, একদম শান্ত থাকাটা বয়স আমায় শিখিয়েছে, ঠিক শান্ত থাকাটা আমার উপরে ওঠার রাস্তার স্টেপ, যে আমি যদি অনেক কিছু কথা বলি তাহলে আমি উপরে উঠতে পারবো না, আমাকে এনার্জি স্টোর করতে হবে। কারণ আমার টার্গেট ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আজ নয়, আগামীকাল নয়, আগামী পরশু নয়, আগামী দিনে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিকে সেই দূরত্বেই নিয়ে যাব যেটা আমি চাই। আর হ্যাঁ, যদি আমি না পারি তাহলে আমার এই ব্র্যান্ড বেঁচে থাকবে জেডি। জয়স্মিতা ইজ অন দ্য ট্র্যাক, জয়স্মিতা ইজ অন দ্য ট্র্যাক। জয়ন্ত দাশগুপ্ত যদি না পারে কোনোদিন, জয়স্মিতা দাশগুপ্ত পারবে, এটা আমার বিশ্বাস না। যারা আমার লাইভ দেখছেন, আগামী কাল দেখবেন, পরশু দেখবেন, 1 মাস পরে দেখবেন, তারাও আমার সাথে একমত হবেন। যদি আমি নাও পারি, আমার মেয়ে পারবে, আমার পরিবার পারবে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে একদিন ওদের মতন মানুষের পাশে দাঁড়াতে। জানি ভালো কাজ করতে গেলে কাজ করা সহজ হয় না। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ করেছিলেন, বিদ্যাসাগরের এগেইনস্টেও হয়েছিল। যত ভালো বড় বড় মনীষীরা ভালো ভালো কাজ করতে এসছে, তাদের সাথে আমারই মতন পলিসি হয়েছে, আমারই মতন মিথ্যে কথা বলে জেল খাটানো হয়েছে, আমারই মতন প্রত্যেকটা মানুষকে প্রতিদিন মেন্টাল হ্যামারিং করে আমার থেকে সরানো হয়েছে। বাট যারা আজ গেছো যাচ্ছ, তাদেরকে বলছি, তাদের জন্য শুভেচ্ছা। কারণ ভবিষ্যতে তোমরা এটাও দেখবে কোনটা ভালো আর কোনটা খারাপ। একটা পাগলও না তার সন্তানকে বুকে করে নিয়ে দৌড়ায়, ঠিক, কারণ সন্তানটাকে সে জন্ম দিয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ সেটা সেই বাবাটা বোঝে, সেই মানুষটাকে বুঝতে হবে। সেটা যদি আজকে আমরা না বুঝি, তাহলে আমাদের ভবিষ্যতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, নিজের পরিবারকে মুখ দেখাতে পারবো না। আমি এখনো অবধি আমি আমার নিজের পরিবারের সাথে এনজয় করি, সবার মুখের দিকে তাকিয়ে কথা বলি, কারণ আমার পরিবার জানে আমি সারাদিনে কি করি। আমি সারাদিনে মানুষের সেবা করতে এসেছি,
আর আমি সেবা করছি বলেই আপনারা বিজনেস করছেন। একদম। যাই হোক, সৌরভ দাস লিখেছে ওদের ভিডিওগুলো সেরা, কিন্তু ইয়েস, ওদের ভিডিওগুলো সত্যিই সেরা। থ্যাংক ইউ। কারণ ওরা যে কেমিস্ট্রি মানুষকে দেখাতে পারে হাজবেন্ড ওয়াইফ হিসাবে, সেটা দেখে শেখা উচিত যে হোয়াট ইজ কেমিস্ট্রি। ওদের ভিডিও দেখে সেই কেমিস্ট্রিটা আমাদের শিখতে হবে। গড ব্লেস ইউ গুরু। চিন্ময় ভট্টাচার্য দা লিখেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। চিন্ময় দা হচ্ছে নিউ মার্কেটে একটা খুব বড় ওনার একটা গার্মেন্টস এর শপ আছে। সবকিছুর ফাঁকে উনি টুক করে বেরিয়ে পড়ে ছবি তুলতে। বাহ, ছবিওয়ালা। হ্যাঁ, সত্যি ভালো ছবি তোলে। যাই হোক, এই কফি নে। এবার জিজ্ঞেস করি, তোর এই প্রফেশনে কিভাবে আসা? আমার এই প্রফেশনে বলতে আমি তো নর্মাল ক্যামেরা নিয়ে এমনি ফটো তুলতে বেরিয়ে পড়তাম, ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আর হচ্ছে আমার একটু রিল বানানোর প্রতি ইন্টারেস্ট ছিল, ন্যাক ছিল একটা। রিল মানে তখন টিকটক বানানোর জন্য একদম লেক টাউন পার্কে চলে আসতে এরকম খাওয়া দাওয়া ছেড়ে। তো এরকম আমি এতই পাগল ছিল। বাংলা ডান্সে আমি আর খুব সুন্দর ডান্স করে। আমি টুবান স্যারের ডান্স গ্রুপে ডান্সও করতাম। তো বুঝতে পারছেন তো টাকার অভাব। মা যখন মারা গেল, মা যতদিন ছিল সব ঠিকঠাক ছিল, মা ভেবেছিল আমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে, কিন্তু আমার ফ্যামিলিতে একটা ফারিনা নিয়ে যাবে বলেছিল। তো ফারিনার সাথে আমিও ডান্স করেছিলাম, কিন্তু ব্যাপারটা হয়েছিল কি বোম্বেতে যাওয়ার ব্যাপার ছিল, 4000 টাকা ড্রেসের জন্য দেওয়া হবে, মা সেটা ব্যবস্থা করে ফেলেছিল, কিন্তু পারিবারিক সমস্যা আমার মাও মারা গেল। মা যেদিন থেকে মারা গেল পুরোপুরি আমার লাইফের চাকাটাই ঘুরে গেল পুরো। তো এইবার কি হলো, আমি নর্মাল ন্যাচারালি ছিলাম, এইবার আমার আর এখানে ঢোকার কোনো রকম ইন্টারেস্টই ছিল না, আমি হারিয়ে ফেলেছিলাম ইন্টারেস্ট, যে আমি পারবো না আর এখানে কি হবে ঢুকে, টাকা পয়সা সবই তো টাকা পয়সার খেলা। তো তারপর আমি নর্মালি ওই টিকটকে ভিডিও করতাম, ওখান থেকে ওকে দেখার পর যখন আমি দেখি না ওর একটা সাপোর্টের দরকার, ওর একটা হাতের দরকার, আমারও অত কোনো পরোয়া আমি করি না, আমিও অত পরোয়া করি না আমার ফ্যামিলিতে কে কি বলে, আমি বুঝে গেছি আমার ফ্যামিলি কিরকম আছে, সব লবিবাজি কেস। তো আমি কি করলাম, ওর হাত ধরে এগিয়ে পড়লাম, ও এলো, আমি দেখতে পেলাম যে একটা সাপোর্টের দরকার আছে। তো বলে না যে ভগবান আছে, ওর সাথে আলাপের পর একটা প্রোডিউসার, মানে 8 ফ্লিক্সের আর কি প্রোডিউসার, মানে তাকে আমি দাদা বলি, কারণ যেহেতু মানে বলে না যে ভগবানের মতন একজন চলে আসে, যেমন তুমি আজ চলে আসলে, এই যে আমাদের প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কি হয়, সেও আমাদের মানে সাপোর্ট করেছিল। তো ওই সময় বললো যে মানে ও আর কি ঘটনাটা সবকিছু শুনলো যেরকম এরকম, তখন বললো আচ্ছা তোরা তো হাজব্যান্ড ওয়াইফ কাজ করতে পারিস, আমি তো কাজ করাই, কিন্তু কি আমাদের বলছি তখন হাজব্যান্ড ওয়াইফ হইনি, কিন্তু আমি বলতাম আমার বর। এইবার কি হলো, এইবার আমিও তখন ওর সাথে রাজি হলাম, তখন বললো যে হ্যাঁ চলো কোনো অসুবিধা নেই, চলো করি, শুধু বলে যে বলসিং করতে হবে তোদের দুজনকে, বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই, যাবো। এমন কি আরেকটা কথা, ওদের বাড়িতেই না আমি বলছি, ওদের বাড়িতেই প্রথম যে মানে কিসিং সিনটা একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়ে গিয়েছিল, ওই বেবো আনহাইডেন ফ্যাশন বলে একটা আছে, 16 ভিডিও, 16 না কাপল। তো ওই মানে ওই বাড়িতেই প্রথম ওদের অন স্ক্রিনে অন ক্যামেরা প্রথম কিসিং সিনটা, মানে ওর সাথে টাচ অন স্ক্রিনেই করেছে। ওটাই আমার একটা, মানে এর আগে কোনোদিন ও আমায় টাচ করেনি, কোনোদিন ও এর আগে একদম টাচ করেনি, কোনোদিন করিনি, অন স্ক্রিন টাচই করিনি। ইনফ্যাক্ট যখন দক্ষিণেশ্বর দেখা করতে এসেছিল, হ্যাঁ কোনো টাচ নয়, তখন বাবা বলছে শাড়িটা ছেঁড়া, আমি আসলে অত দেখিনি যে আমি এসব দেখিনি, কারণ আমি এসব দেখিনি। বাবা বলছে শাড়িটা ছেঁড়া আছে, চাকর বাকর আছে মনে হচ্ছে, বুঝতে পারছি কিছু নেই, কোনো বাড়ি ঘর নেই, মানে আমার বাবার ওইটাই একটা মাইন্ডসেট, বাড়ি ঘর আছে কি না। আরে সেই মেয়েটা কিরম মানে একটা সহানুভূতি ব্যাপারটা না কাজ করে না বাবার মনের মধ্যে। আমি বুঝতে পারছি এই বাইরের যা জগৎ আছে, একটা ডেঞ্জারাস জগৎ, হ্যাঁ, যেখানে সবকে ছিঁড়ে খাওয়া খাবির জগৎ আছে, কিন্তু তারপরেও তো এটা বুঝতে হবে। আমি বললাম যে না, মেয়েটা অনেক ভালো আছে বাবা, আমাকে এর সাথে সম্পর্ক করতে। বাবা বলছে দেখ, এরপর যদি কোনো গন্ডগোল হয়
তাহলে কিন্তু তুমি আমার পাশে কখন ছিলে? এর আগেও যখন একটা সম্পর্কে ছিলাম, ট্যাংরাতে এত বছর ধরে রইলাম, তুমি তো একটা কোনো খবরও নিতে না। ও রিটেল মার্কেটে জব করতো, কোনো খোঁজ নিত না যে খেয়েছে কিনা বা ঠিক করে পৌঁছেছে কিনা। ড্যামেজ হয়ে যাচ্ছিল, ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে গেছিলাম, ড্রিঙ্কস করা, প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে গিয়েছিল না? লিভারে একটা প্রোটিন সিনথেসিস বলে একটা ব্যাপার, ওটা বন্ধ মানে খাওয়া দাওয়া করতো না, মানে মদ দিয়ে ব্রাশ করতো, এরকম অবস্থা, এরকম ব্যাপার হয়ে গেছিল। কারণ আমি যখন ঘরে ঢুকছি, এই শোনো না, আমার বাবা কালকে না ওই কারখানায় কাজে যাবে, আর তুমিও যাবে, চলে যাও। মানে মেয়েটাও এরমই হারামি ছিল আর কি, আর মেয়েটাও বাইরে একটা চক্কর চালাতো। এই কি ভাই, আমি তো কি করতে এলাম এখানে, আমি কোথায় ফেসে গেলাম? কিন্তু ভাগ্যের ব্যাপার হলো যে রেজিস্ট্রিটা করেনি, করতে বলেছে না করব না, রেজিস্ট্রিটা মেটা করেনি, যার জন্যই বেরিয়ে আসতে পেরেছি ওখান থেকে। বেরিয়ে এসে আমিও একটা অপেক্ষায় ছিলাম যে দেখুন হে ঈশ্বর, আমি একদম সচ্চা আছি, একটা ভালো মেয়ে দিয়ে দাও যে ভালোবাসবে, রিয়েল ভালোবাসবে, কোন রকম ওই খপের ওই টাকা পয়সা এই সমস্ত কিছু ওই বস্তুগত জিনিসপত্র নিয়ে আমাকে না, আমাকে যাতে প্রকৃত ভালোবাসে, আমি ভালোবাসা দিয়ে উজাড় করে দেবো। টাকা পয়সা নিয়ে করবোটা কি, আমরা এসেছি ল্যাংটো, যাবোও ল্যাংটো। তাহলে হকাই কলকাতা লিখেছে কনভারসেশনে বুঝতে পারছি ভাই বেশি কথা বলতে পারে না, বারবার বলছে দাঁড়াও না। এটা যখন আমি আর রুমাদি থাকি তখন সঞ্জীব ভট্টাচার্য লিখছে কম্প্রো জিনিসটা অনেক পুরনো, ফ্যাশন ইন্ডাস্ট্রি বাদ দিলাম, কর্পোরেট ইন্ডাস্ট্রিতেও অনেক আগে থেকে ভালো পজিশন পাওয়ার জন্য কম্প্রো করে অনেকে, বাট ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আজকাল এগুলো এক সেকেন্ড, বাট ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আজকাল এগুলো হচ্ছে, এগুলো একটা নোংরামো। যে বা যারা কম্প্রো করার কথা বলছে ডিরেক্ট তাদের নাম বলে দেওয়া উচিত, যাতে অন্যরা সাবধানে থাকতে পারে। সঞ্জীব, তুমি তো জানো আমার একটা ক্যারেক্টার আছে, আমি মাঝে মাঝে আটকাচ্ছে না কেন, ওয়াইফাইটা প্রবলেম করবে, যাই হোক, ব্যাপারটা হলো যখন একটা মানুষ রেপ করে তখন তার মাথায় কি চলে, সে জন্তু হয়ে যায়, ঠিক তাই তো? একদম। আফটার দ্যাট তার মধ্যে সবকিছু ফিরে আসে, আমি কেন করলাম, ঠিক কেন করলাম, এটা কিন্তু রেপ, এটাই কিন্তু রেপ। ঠিক ওর সঙ্গে যে ঘটনা ঘটেছে, বা আমাদের ইন্ডাস্ট্রিতে যে কম্প্রো বলে যে ব্যাপারটা হয়, বা সব ইন্ডাস্ট্রিতেই হয় কম্প্রো বলে ব্যাপারটা, নাম বলে দেওয়া যে ব্যাপারটা না, আমি আমার সাথে কখনো নামটা এই কারণে বলিনি। আমাদের কাছে সৃষ্টির লাইভ যখন হতো 2022-এ, যখন সৃষ্টির লাইভ হতো, তখনও কিন্তু বলতে এসেছিল তারা যে এই লোকটা কম্প্রো করার অফার দিয়েছে, বা এই লোকটা কম্প্রো করেছে, বা এই লোকটা আমার সঙ্গে নোংরামো করেছে। সেদিনও আমি তার নাম বলতে দিইনি। কেন বলতো? মানুষকে সে নিজে শিখুক, একদম সে নিজে শিখুক, সে মানুষ নিজেকে শিখতে হবে, একদম, যে আজকে আমি একটা ভুল কাজ করে ফেলেছি, আমি আর কখনো করব না। কিন্তু সেই মানুষটা যখন শান্ত হয়ে গেছে, সেই মানুষটা যখন প্রতিজ্ঞা করে নিয়েছে আমি কখনো খারাপ কাজ করব না, সেই মানুষটা যদি হঠাৎ করে এই রকম একটা লাইভের মাধ্যমে ওর মুখ থেকে তার নামটা বেরিয়ে যায়, সেটাই তার লাইফটা কিন্তু আবার মাইনাসে চলে যেতে পারে। হ্যাঁ, একদম একদম। সঞ্জীব, আমি তো জানো আমি একটা দুর্বল মেন্টালিটির মানুষ, একদম, আমি এটা পারি না, আমি কারোর খারাপ করতে পারি না। যে লোকটা ওর খারাপ করেছে সে হয়তো পস্তাচ্ছে, আর তাকে ভগবান হয়তো শাস্তি দিয়েও দিয়েছে, কিন্তু এগেইন আবার ওর মুখের একটা কথার জন্য আমার লাইভের দ্বারা সেই মানুষটার কাছে এমন একটা পরিস্থিতি যেতে পারে যে হয়তো সে এই মুহূর্তে তার একটা গার্লফ্রেন্ড আছে, তার হয়তো বিয়ে হয়ে গেছে, তার একটা বাচ্চা হয়ে গেছে, একদম, তার বাবার কাছে তার বাবার নামে একটা মডেল অন স্ক্রিন বলেছে, সেটার একটা ছোট্ট ভিডিও রেকর্ডিং তার কাছে চলে গেল, তার সংসারটা ভেঙে গেল। না এটা একদম চাই না, একদম আমরাও চাই না, একদম আমরাও চাই না। আমি তোকে আজ থেকে আমার মেয়ে বানালাম, ইয়েস, তোর মধ্যে সেই ব্যাপারটাই আছে যেটা আমার মধ্যে আছে, আমার পরিবারের মধ্যে আছে। আমরা আমাদের নিজেদের ক্ষতিটা মেনে নেব, কিন্তু তারপরেও অন্যের ক্ষতি করব, একদম, কারণ ভগবান তো আছে, উপরওয়ালা আছে, ব্যাস, ওনার গ্যাপ কেউ কখনো হতে পারে না। থ্যাংক ইউ সঞ্জীব, থ্যাংক ইউ ভেরি মাচ। ইতিশ্রী লিখেছে কেমন আছো সবাই? খুব ভালো আছি, ভালো আছি।
যাই হোক, সত্যি আমার বহুদিন পরে আজকে লাইভটাতে খুব হয়ে যাচ্ছি। আর একটা কথা বলছি জেডিদা, সেটা হচ্ছে ও আমাকে বলেছিল যে আমাকে এতজন মিলে কিন্তু করেছে, হ্যাঁ, তো সুতরাং দেখো তোমার কি আমাকে নিয়ে পোষায়? হ্যাঁ এটা বলেছি। এবার যখন আমি ওর সাথে ফার্স্ট ইন্টিমেট হই, তারপরে আমি যখন ঘরে আসি, আমার বাবা আমাকে বলে, বাবু এইডসের চান্স কিন্তু প্রচুর। এইবার আমার তো সারা রাত ঘুম উড়ে গেছে যে এইডসের চান্স। আমি সারা রাত ঘুমাতে পারিনি, একদম ঘুমাতে পারিনি সারাটা রাত। আমার টেনশনেই না আমার ঘাত পা, আমি ইউটিউব সার্চ করে দেখছি এইডস হলে কী হয়, এইডস হলে কী হয়। পরের দিন বাবা আমাকে নিয়ে কাকুরগাছিতে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে সেই ডাক্তার বলে কাজী নজরুল ইসলাম 1001 সাথে করেছে, জানেন, লাস্ট বয়সে এইডস হয়ে মারা গেল। তো তোমার এই সিমটমস কি হয়? আমি তখন বাবাকে বাইরে বেরিয়ে বলি, বাবা আমি পারছি না এই সমস্ত কিছু হ্যাকের নিতে। মানে বুঝতে পারছেন তো, মানে আমার মেন্টালি বাবার টর্চার। ইন্টেনশনটা একটু বুঝতে পারছেন তো? দেখ, তারপরেও তো একটা কথা বলি, এখান থেকে ভালোটাও বার কর। তোর বাবা কিন্তু ভালোটাও চেয়েছে। তোকে ভালোটাও 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 চেয়েছে। চেয়েছে, রাইট। বাবার জায়গা থেকেও একবার ভালো। একদম, একদম, একদম। সন্তান হয়েছে। একদম। কিন্তু এটাও ভাবতে হবে। হ্যাঁ, একদম। আমি তো বলছি আমি বাবাকে অনেক ভালোবাসি, বাবা একটু বুঝুক শুধু। একদম। বাবা, আর বাবাকে নিয়ে আলোচনা করতে হবে না। হ্যাঁ, 365 দিন তুই আমাকে সময় দে। 365 দিন তোর বাবা বলবে যা, আমি বাচ্চাকে রাখছি, তোরা ঘুরে আয়, মিলিয়ে নিস আমার কথা। আমার আগাগোড়া না যেটা জেডিদা, এইসব এই চামড়া ফামড়ার উপর আসক্তি আমার নেই। দেখুন আজকে ওর সাথে সম্পর্ক হয়েছে, একটা আমাদের বাচ্চা হয়ে গেল, ছেলে হয়ে গেল, এগুলো দেখার পর আরো জ্বলছে। আমি একটা কথা বলছি, ও কোনো মেসেঞ্জারে কোনো মেয়ের সাথে কথাও পর্যন্ত বলে না। ফোন আমার নিই না, আমি ফোনও নেই না। সেটা ভয় করে না, কারণ তুই তোর ফোন নিয়ে টানাটানি করবি। আর তাছাড়াও ভয়ের জন্য নয়। তুমি বলো বিষয়টা কি আছে? কোনটা বলো তো? মানে মেয়েদের সাথে কেন কথা বলতে চাও না, বা কেন কথা হ্যাঁ, বলো না? তার কারণটা কি, আজকে আমি যে মেয়ের কাছে যাচ্ছি, সেই মেয়েও কিন্তু আমার কাছে স্বার্থের জন্য, সে আমাকে দেখে আসছে না। আর একটা কথা যেটি একটা কথা বলতে চাই, 200টা মেয়ে সমান 200টা ডিম্বাণু, আর 200টা ছেলে সমান 2000 কোটি শুক্রাণু। কার অ্যাভেলেবিলিটিটা বেশি? দেখুন ছেলেদের, মেয়েদের কম, ওই জন্য মেয়েরা রেয়ার, ওই জন্য আজকালকার যুগে মেয়েদের ডিমান্ডটা প্রচুর। ছেলেরা ফেলনার মতো ঘুরছে, বুঝতে পারছেন? ছেলেদের কোনো ডিমান্ডই নেই কেন? এটা আমার একটা প্রশ্ন, যে ছেলেদেরকে কেন ইন্ডাস্ট্রির মধ্যে আজকে একটা মেয়ে এত নাম করে উঠে পড়ছে, একটা ছেলে কেন পারছে না? তো ছেলেদের মনোবল কোথায় যায়? তোমাদেরকেও বলছি, ছেলেদেরকে একটু পাত্তা দাও। এটা ভীষণ সত্যি কথা যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ছেলেদেরকে একটু পাত্তা দাও। হাতে গুনে মডেল আসে। আমার মেয়ে এফএস এর অডিশন দিতে গেছে, দিয়ে বলছে পাপা তুমি দাদাকে শিগগিরই পাঠাও। আমি বললাম কেন? বলছে পাপা এখানে 1250 জন আছে, তার মধ্যে রেয়ার যে কটা ছেলে আছে একটা ছেলেও পাতে দেওয়ার মতো না, তুমি দাদাকে পাঠাও। তাহলে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ছেলেদেরকে জায়গা দিচ্ছে না তো কেউ, কোনোভাবেই নয়। আর যারা জায়গা পাচ্ছে তারা লবিবাজির শিকার হয়ে যায়। লবিবাজি আমার সাথে একটু একটুখানি এটাই, তাহলে এটাই বা কেন? ইন্ডাস্ট্রিতে মেয়েদের থেকে ছেলেরা বেশি আনসেফ রে বাবা। হ্যাঁ একদম একদম। আমি এই বুড়ো বয়সে বুঝতে পারছি, একদম 52 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো আমাকে মেয়েদের ছাড়ি তো ছেড়ে দে, মেয়েদের ঝাড়ি তো ছেড়ে দে, ছেলেরাও আমাকে তার ভুলভাল জিনিসপত্র দিয়ে ছবি পাঠিয়ে দিচ্ছে। আমি বলছি আরে আমি তোর বাবার থেকেও বড়। বলছে কি হয়েছে তাতে? আমি আমার মিসেসকে দেখাই, এই বড় স্ক্রিনে দেখি আর সবাই মিলে হাসি। হকাই কলকাতা লিখেছে, দাদা সত্যি বলছি শিখবে না কেউ, সামনে সামনে আসে না, তাই তারা ভাবে যা ইচ্ছে তাই মানে করে যাই, এরা আমার। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক বলছি তো, ভগবানের মান না অনেক বড় মার বস। একদম। 52 বছর বয়সে এসে 51 বছর বয়সে এসে শিখলাম হোয়াট ইজ লাইফ। 51 বছর পর্যন্ত ছেলে মেয়ের সেভিংস ভেঙে ফেলেছি, ছেলে মেয়ের সেভিংস ভেঙে ফেলেছি, কি না ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দাঁড় করাবো। টাকা যখন লাগিয়েছি, 10 বছর সময় যখন নষ্ট করেছি, ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে আমি যাব না, এখানে আমি ভালো করেই ছাড়বো। আমার সাথে একটা লোকেরও দরকার নেই, আমি জানি আমার সাথে আমার উত্তরসূরি তৈরি হয়ে গেছে, আমার উত্তরসূরি তৈরি হয়ে গেছে, দ্যাট ইজ জয়স্মিতা দাশগুপ্ত।
আমার উত্তরসূরি তৈরি হয়ে গেছে। এই ভয়টা আমার নেই। এতদিন ভাবতাম যে আমি যদি মরে যাই তাহলে আমার স্বপ্নটা অধুরা হয়ে যাবে, আমার ফ্যামিলিকে শুনতে হবে তোর বাবা তো অনেক কিছু করবে বলেছিল, ড্যাশও তো ছিটতে পারেনি। এটা বলার লোক প্রচুর আজকের ডেটে, অন্তত ঠিক আজকের ডেটে। বাট আমি আজকের ডেটেও বলে যাচ্ছি, আমার আর আমার মায়ের মুখ থেকে বেরোনো কথা খনার বচনের মতন লাগে, বাট আমাদের মুখ দিয়ে কিন্তু কখনো খারাপ কথা বেরোয় না। একদম আমরা কখনো কাউকে অভিশাপ করি না, একদম। কারণ ছোটবেলায় শিখে নিয়েছি তুমি অভিশাপ কাউকে করলে 50% তোমার লাগবে। তুমি কাউকে যদি ভালো দাও তার 10 গুণ তুমি রিটার্ন পাবে, 10 গুণ তুই রিটার্ন পাবে। একদম। তোর সঙ্গে যা যা খারাপ হয়েছে তুই মিলিয়ে নিস, তুই তো মাত্র 23-24 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, তোর এখনো কোয়ার্টার, তুই এখনো কোয়ার্টার, বাবা কপি টাকা, হ্যাঁ, তোর এখন কফিটা খাও। কোয়ার্টার বয়স, কিচ্ছু করিসনি জীবনে, অভিজ্ঞতা সঞ্চয় করেছিস। ঠিক আজকের ডেটে তোকে কেউ পটাতে পারবে না, আজকের ডেটে তোকে কেউ মিসইউজ করতে পারবে না। একদম। আজকের ডেটে তুই 1000 খানা মেয়েকে শেখাতে পারবি হুম, কিভাবে নিজেকে বাঁচাতে হয়। একদম ঠিক আছে, ঠিক। আইটার যেদিনকে আজ নয় কাল আমি আইটাকে সেই লেভেলে নিয়ে যাব যেখানে এই রকম মানুষ অন স্টেজ দাঁড়িয়ে মানুষকে শেখাবে যে কি করে তুমি এই বিপদ থেকে বাঁচবে, কিভাবে তুমি এই ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করবে। একদম এর মতন মানুষের আমার দরকার। একদম। হকাই লিখেছে এটা ভাবে না এরা, ঠিক বলেছিস। যাই হোক, ফ্যাশন ইন্ডাস্ট্রি জানি না আজকে 1 ঘন্টা হয়ে গেছে, মানে আজকের লাইভটা কতক্ষণ টানতে হবে বুঝতে পারছি না। এবার একটা কথা বল, ফ্যাশন ইন্ডাস্ট্রির খারাপ মোমেন্টস তোরা বলে দিয়েছিস একদম। প্রশ্ন না করতেই, একটা গুড মোমেন্টস বলতো যেটা তোর ভীষণ ভালো লেগেছে, একটা ভালো লাগার মোমেন্টস বল ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড, দুজনেই। একটু ভেবে নি। আচ্ছা ঠিক আছে, ভেবে নে। আচ্ছা, ভাবতে ভাবতেই একটা কথা বল। দেখুন কতটা খারাপ লাগে এই কথাটা বলতে, যে ওরা ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে কিছু ভালো পায়নি, তার মানে ওদেরকে ভাবতে হচ্ছে। এটাই কি ফ্যাশন ইন্ডাস্ট্রি? এটাই কি ফ্যাশন ইন্ডাস্ট্রি? এটাই কি সেই ইন্ডাস্ট্রি যেখানে সারাদিন শুধু পিএনপিসি হয়, সারাদিন শুধু সিপিএম, কংগ্রেস, বিজেপির নির্দলীয় আর কি সব কি আছে পার্টি, তাদের মতন খাওয়া খাওয়ি হয়? আমরা ছোটবেলা থেকে জানতাম যে পার্টিগত ব্যাপারে বাবা যদি সিপিএম হয়, ছেলে যদি কংগ্রেস হয়, বা বাবা যদি তৃণমূল হয়, ছেলে যদি কংগ্রেস হয় বা সিপিএম হয়, তাহলে তাদের মধ্যে মুখ দেখা দেখি থাকে না। আমাদের ইন্ডাস্ট্রি এটাই যে আমরা মানুষকে আনন্দ দিই, তাহলে কেন আমরা ঘরের মধ্যে অশান্তি করছি? একদম। কেন আমরা ঘরের মধ্যে অশান্তি করছি? কেন আমরা এটা বুঝতে পারছি না যে আমরা নিজের ভালোটা বুঝতে শিখি, যে আমরা সবাই যদি একটা জায়গা তৈরি করতে পারি, সবাই যদি এক জায়গায় হই। পরিবারে বাবার কথা আমরা কেন শুনি, মায়ের কথা আমরা কেন শুনি? আমরা জানি বাবা বা মা যে সে কখনো আমাদের খারাপ কিছু বলবে না, এক্সেপশন সবেতেই থাকে। বাট যেখানে আমরা আমরা যখন ভালো কিছু করি তখন আমরা প্রাউড ফিল করি। একদম। আজকে আমার মেয়ের ছবিটা প্রথম তুলেছে, আমার মেয়ের প্রথমের ছবিটা ক্যালেন্ডারে রিলিজ হয়েছে অক্টোবরের মান্থে, আমি সেটাকে আনন্দের সাথে এখানে এনজয় করছি। আমার মেয়ে ডাবল গুলাবাড়িতে, আমার মেয়ে সেপ্টেম্বর মাসের পোস্টারে আছে, আমি এটাকে প্রাউড ফিল করছি, আইকন ভাবছি আমার মেয়েকে আমরা, যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমার মেয়ে মুহূর্তে একটা আইকন, যে নিজের ক্যালিবার, নিজের বাবার যোগ্যতা না নিয়ে, বাবার কিচ্ছু না নিয়ে একটা মেয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদেরও সেটা করতে হবে। এবং আমরা যারা বয়স্ক মানুষরা, বাবারা যারা আমরা ক্যামেরা নিয়ে ছবি তুলি, আমরা শিল্পী, আমরা পলিটিক্স করতে আসিনি এখানে, আমরা পলিটিক্স করতে এসেছি না, একদম। আমরা ভালো ছবি তুলি, আমরা ভালো মিক্স করি, আমরা ভালো এডিট করি, আমরা ভালো মডেলিং করি, আমরা ভালো মেকআপ করি, আমরা শিল্পী, আমরা পলিটিশিয়ান নই যে সারাদিন পলিটিক্স করে নিজেদের জায়গা নষ্ট করব। সেটাই, পলিটিক্স করার জন্য পলিটিশিয়ানরা আছে যারা কোটি কোটি টাকা কামায়, যারা জেলে গেলেও তাদের পরিবার না খেয়ে থাকে না,
আর আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কতটা গাধা, আমরা কতটা বোকা, আমরা যে আমরা পলিটিক্স করে নিজেদের ঘরে পয়সা নেই কিন্তু পলিটিক্স করে নিজেদের জায়গা নষ্ট করছি। আরেকটা কথা বলতে চাই জেডিদা, সেটা হচ্ছে কি, এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেডই বলছি, যে কোঠেতে যেরকম একজন নাচে আর রাজা বলে এসো ঢোকো, দেখো একজন নাচছে, এই বিষয়টাও কিন্তু একটা জিনিস ঘটছে ওর সাথে, সেটা আমি নিজেও দেখেছি। বাজেট কম, বাজেট নিয়ে আমি বলছি না, ওকে বললো শ্যুট করো, করার সাথে সাথে আরো 10-15 জন ওখানে বসে রয়েছে, বুঝেছেন? হ্যাঁ। ওই ফটোটা কোনো কাজেই কাজেই লাগবে না, ছাড়তেই না পারলাম কোনো না। যোগ্যে, সবাই এসে একবার করে এসো তুলে হ্যাঁ। নিয়ে ওকে ওই মানে pregnant প্রেগনেন্ট অবস্থায় অবস্থাতেও পোজ দিয়ে ও পোজ দিচ্ছে। হুম। বাজেট তো আমি ধরলামই না যে কি হচ্ছে, হুম। এসে একজন মানে করে 10 জন বয়স্ক 15 জন, মহিলা। তারা বলছে আমরা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার। আর এক একজনের মুখে এত ভাষণ, আমি তো জিতের সাথে বসে হ্যাঁ, ডাল ভাত খেয়েছি। হ্যাঁ। ও ডালে আমার কড়াইশুঁটি আমার ভালো লাগে, জিতের ডাল থেকে আমি তুলে কড়াইশুঁটি খেয়ে নিয়েছি। মানে নিজেকে হামবড়াই পোনা, এই যে বিষয়টা, তার দৌড় হয়তো নেই লেভেলের সেই, কিন্তু নিজেকে বহুত বড় একটা। দেখ বাবা, তুই যেটা বলছিস না নেই, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এত বড় বড় গুণী মানুষ আছে না, যারা সত্যি গুণী মানুষ, কিন্তু সময়ের সাথে সাথে না, দেখ গরম যদি মার্কেটে মানে যদি ওয়েদার গরম থাকে না তাহলে সবার গরম লাগবে, ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে ঠান্ডা লাগে, সবাই ঠান্ডা কুল লাগে। থাকবে, তাই তো? একদম ইন্ডাস্ট্রিটা না পুরো গরম হয়ে গেছে, সেটাই নোংরা দিকে চলে গেছে। চলে গেছে। সেই, হ্যাঁ যে হ্যাঁ কারণেই তোর আজকে যে কথাটা যদি বলছিস না, দুঃখে বলছিস, কিন্তু একদম তুই যে ভদ্রলোকের কথা বলছিস আমি নিশ্চয়ই। তার নাম জিজ্ঞেস করিনি, হুম, হুম। হয়তো তুই যদি তার প্রোফাইল ঘাটিস তাহলে দেখতে পাবি সেই মানুষটা হয়তো সেই গ্রেডেরই, কিন্তু তোর কথাটা হজম হচ্ছে না কেন বলতো? তোর কথাটা হজম হচ্ছে না কেন বলতো? তুই দেখেছিস খারাপ কতটা হতে পারে। ঠিক, তুই তোর বউকে ভালোবাসিস, হ্যাঁ। খারাপ দিকটা pregnant, দেখিয়েছে। সেটাই সেই অবস্থায় প্রেপোজ তাকে দৌড় দিচ্ছি। করাচ্ছে তারা। হ্যাঁ দৌড় করাচ্ছে, তোর সেটা দেখে মনের ভেতর রাগ রাগ হচ্ছে, হচ্ছে। অভিমান হচ্ছে, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, সেটা দেখে আজকে আমি কথাটা বলছি। ব্যাপারটা হচ্ছে সেটাও নয়, মানে পোস্ট দিচ্ছে ঠিক আছে, কিন্তু ছাড়া যাবে তো? ছবিটা আমি কোথাও যে ফেসবুকে দেবো বা ইনস্টাগ্রামে দেবো, ছাড়ার মতন তুই তোল। আমার কাছে কথা হচ্ছে এটাই, আমার পোস্ট দিতে কোনো অসুবিধা নেই, আমি 100-200% আমি কাজে দেখ দেবো। বাবা, এটাও বলি, একটা ফটোগ্রাফার যদি 200 ছবি তোলে, হুম তার মধ্যে থেকে একটা ওয়ার্কশপ থেকে ম্যাক্সিমাম ছবি তার বেরোতে পারে হুম 10টা। সেটাই বা না বেরোচ্ছে না, কোথায়? সেটাও কোন রকম সেটাই বা বেরোচ্ছে কোথায়? এবার আরো গল্প আছে, এই 10টা ছবি সে কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় না, এটা সে, এগুলো হচ্ছে ফটোগ্রাফারদের ফটো ব্যাংক। এরা এক্সিবিশন হয়, সে এক্সিবিশনে ছবিটা ছাড়ে, এরা ইন্টারন্যাশনাল কিছু পোর্টাল আছে, সেই পোর্টালে ছবিটা ছাড়ে। সবাই চেষ্টা করে যে ছবিগুলো ছাড়বে না, ভেবে নিবি সেই ছবির মধ্যে কিছু তো ভালো আছে, তো সেটা অন্য জায়গায় ছাড়বে সে। অন্য জায়গায় ছাড়বে, যেখান থেকে পয়সা আসবে আচ্ছা সেরকম জায়গায় ছাড়বে। ফটোগ্রাফাররা যে সবসময় ছবি তুলেই সারা পরের দিনই এসে ছবিটা ছেড়ে দেবে সেটা কিন্তু না, ফটোগ্রাফাররা ছবিগুলো তুলে এসে একটা ব্যাংক তৈরি করে। বলছি না, 200, 500, 1000 ছবি তুলবে, 10টা 15টা ছবি সেখান থেকে বেছে বার করবে, সেই ছবিগুলো তার বুড়ো বয়সের সঙ্গী, ওখান থেকে সে পয়সা রোজগার করতে পারবে। আচ্ছা এইবার জেরিদা, তাদেরই মধ্যে কয়েকজন এসে আমাদেরকে বলে, মানে ওকে এসে বলছি এখানে কেন এলি রে মা, তুই আমার কাছে চলে আয়, এ তো কঞ্জুস, এ তোকে শুট করাচ্ছে, এর ফটোয় কোনো কাজ হবে না। এবার আমি তো কনফিউজ যে কে তাহলে আসল, যে কে তাহলে আসল। এবার ওখান থেকে বেরিয়েছে আরেকজন বলছে ওর কাছে করিস না, ও তো টাকা কম দেয়, আমার কাছে চলে আয়। বুঝতে পারছেন এই যে ব্যাপারটা আছে না, এটাতে কে তাহলে কোথায় যাব? চল, এটাও তোকে আমি কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। তোর নামের আগে একটা লেখা আছে, রুমা আছো তো? তোর নামের আগে লেখা আছে তুই একটা প্রফেশনাল মডেল, রাইট? তুই কারোর কথায় কান দিবি না, তুই কি বলবি, আমাকে যে পয়সা দেবে সাথে সম্মান দেবে আমি তার কাছে কাজ করব। এক্স্যাক্টলি আমি 3000-এও কাজ করি, একদম, 4000-এও কাজ করি, একদম, 5000-এও কাজ করি, একদম, 8000-এও কাজ করি। একদম। যদি আপনাকে আমার কাজটা ভালো fresh লাগে, হয়। যদি Fresh হয়। আপনাকে আমার ভালো লাগে, ভালো লাগে আমি আপনার সাথে 4 ঘন্টা শুট করব, কোলাবেও কাজ করব। একদম হ্যাঁ, সবকিছুর সঙ্গে একটা কমন ওয়ার্ড আছে, দ্যাট ইজ রেসপেক্ট। রেসপেক্ট, এক্স্যাক্টলি সম্মান পাওয়ার জন্য এসেছি, একদম যা খোয়ানোর এতদিন খুইয়েছি, একদম এখন আমার সঙ্গে কিন্তু একটা সাপোর্ট আছে, একদম আমার সাথে একটা সাপোর্ট আছে, আমার সঙ্গে কোনো খারাপ কিছু হলে ও কিন্তু তোমার ড্যাশ ফাটিয়ে দেবে। একদম সুতরাং আজকের ডেটে তুই, তোর সাপোর্ট আছে, একদম এক্স্যাক্টলি তোর সাপোর্ট আছে। সুতরাং তুই শুধু ফ্রিল্যান্সার মডেল, তুই ফটোগ্রাফির আগে, আমরা রিক্সাতে উঠে
বা অটো, আমরা রিক্সায় উঠলাম, উঠে বললাম কত টাকা ভাড়া, সে বললো 20 টাকা। দাদা 15 টাকা নেবেন দাদা, ঠিক আছে 16 টাকায় যাবো। তুই রিক্সায় উঠলি, উঠে বললি, জায়গায় নামলি, সেটাকে 20 টাকা বললো, কি 20 টাকা চাইছেন, 15 টাকা ভাড়া। না, তুই 3000 টাকার কাজ করতে গেছিস, সেখানে তোকে যে যা খুশি বলুক, ঠিক আছে দাদা আপনি ডাকলে আপনার সাথেও কাজ করবো, দ্যাটস অল। একদম দ্যাটস অল। আপনি আমাকে 2000 টাকা দিয়ে কাজ করিয়েছেন, না ঠিক আছে, আপনি বলছেন আমাকে বেশি টাকা দিয়ে কাজ করাবেন, আপনার আমার কাজ ভালো লেগেছে, হ্যাঁ বাবা মা ভালো লেগেছে স্যার, ঠিক আছে আমি আপনার সাথেও কাজ করতে রাজি আছি, দ্যাটস অল। পরের কাজটা তুই এখানে 2000 করেছিস, পরের কাজটা 4000 করবি, একদম কোনো কনফিউশনের কিছু নেই। যেটা হবে সেটাকেই ভালোভাবে নিতে হবে। মাইন্ড অলওয়েজ নেগেটিভ মানে মাইনাস। তোরা দুজনে আজকের ডেটে মাইনাসে মাইনাসে প্লাস, তোদের কেউ হারাতে পারবে না, একদম কেউ হারাতে পারবে না। আমি এই মুহূর্তে এইরকম কন্ডিশনে আছি, কিরকম, এটা যোগফল, কিন্তু কাজ করলে গুণ, ঠিক, আমি কিন্তু গুণ, কাজ করলে আমি যোগ, এরকম কাজ করলে আমি গুণ, কারণ আমার সাথে আমার পরিবার আছে, একদম আমার সাথে আমার পরিবার আছে, একদম আমার হাজবেন্ড আছে, আর কি চাই, ঠিক আছে, তোর সাথে তোর হাজবেন্ড আছে, ঠিক আছে, এখানটা ধরো না, ঠিক আছে, আর থাকছে না, যাই হোক ওর বাচ্চা আছে। আচ্ছা, তোদের কাছে 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে তোরা দুজন দুজনের সাথে আগে যেরকম ঝগড়া করতিস বা এমন যেমন ঝগড়া করিস, সেটা একটু করে দেখাতে হবে। জাস্ট 2 মিনিট, 2 মিনিটের সময়, স্টার্ট। ধরো আমি কোনো কনফিউশন নেই, স্টার্ট। আমি ওই পাশের বাড়ির কাকিমাটা দাঁড়িয়েছিল, আমি দেখলাম, এবার তুমি যেরকম আমায় বলো, আমি ঘরে নামলাম, স্টার্ট, কোনো কিছু কনভারসেশন না, স্টার্ট। বলো আমাকে। তুমি মেয়েটাকে দেখছিলে না? কোন মেয়েটাকে? ওই ছাদ থেকে দেখছিল যে। ওখানে মেয়ে কোথায়? ওটা তো একটা বৌদি। না না, ওর বিয়ে হয়ে গেছে, তুমি জানো? ওর 2টো বর আছে। তা বিয়ে, আরে বাবা, সে যদি আমাকে দেখে আমি দেখবো না? না, তুমি দেখবে কেন? মানে তাহলে কি আমাকে পোষাচ্ছে না? এর মধ্যে পোষানো আর না পোষানোর ব্যাপার কোথা থেকে এলো? আমার কাছে কথা হচ্ছে তুমি দেখবে কেন, আমার কাছে কথা হচ্ছে এটাই। সে আমার দিকে দেখেছে, সে যদি এরকম ভাবে দেখে, আবার এরকম ভাবে যদি দেখে তো আমি কি করব? না, তুমি দেখবে কেন? তোমার চোখ যাবে কেন? বাবা, সে আমাকে ভাও দিয়েছে, সে অ্যাট্রাক্ট করেছে, আমি তাকে দেখেছি, এর মধ্যে প্রবলেমটা কোথায় রয়েছে? তুমি দেখবে না এরপর থেকে? কেন কেন দেখবো না, আমাকে বলো কি কারণ আছে না দেখার পেছনে? কই, আমি তো দেখি না কোনো ছেলেকে। আমি কি দেখি? তুমি দেখেছো? আমি দেখবো মানে তুমিও দেখবে, এর কি ব্যাপার হয়ে গেল? আরে অবশ্যই, তুমি যেটা করবে সেটা আমি সেটা করব। আমরা পুরুষ, আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যাও সেই ছেলেটা তোমার ক্ষতি করে দেবে। আমাকে একটা মেয়ে কি ক্ষতি করবে? তোমাকে ক্ষতি করার, তোমার তো বউ আছে, বাচ্চা আছে, তাহলে তুমি কেন দেখবে? আমি তো এটা ভেবেই দেখি না যে আমার স্বামী আছে, আমার বাচ্চা আছে, তাই আমি দেখি না। তুমি কেন দেখবে? আরে বাবা, স্বামী বাচ্চা আছে, সে তো আমার দিকে দেখছিল, তাই তো আমি দেখেছি। কিন্তু কেন দেখবো না বলো? মেয়েটা কেন খারাপ? কেন তুমি যে বলছো কাকিমাটা বৌদিটা খারাপ কেন? কারণ সে ক্যারেক্টারলেস, আর তোমার চোখ, তুমি যখন তাকে দেখবে তাহলে তো তার মুখে যখন তোমার কথাটা প্রচার হবে, তাহলে তো তুমি একটা খারাপ মানুষ হবে না, খারাপ মানুষ প্রমাণিত হবে। সে প্রচার কেন করবে? সে অবশ্যই না, সে অবশ্যই প্রচার করবে, কারণ সে ক্যারেক্টারলেস, কারণ তার স্বভাবটাই ওরকম। সে আজ তোমাকে না, সে হাজারটা। কাট, একদম ফাইন, দারুণ, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। ছোট্ট দুটো গিফট তোদের জন্য। থ্যাংক ইউ, ছোট্ট দুটো গিফট তোদের জন্য। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর এক মিনিট, এটা পড়ে গেল, এটা একটু লাগাও, এটা একটু লাগিয়ে দাও। আরো আসলে অন ক্যামেরা না আরো অনেক কিছু হয়, খুনসুটিটা এভাবে বলা যায় না, অনেক কিছু হয়ে ওঠে না। তো একটা কথা বলতে চাই, এই যে এইভাবে জেডিদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, তোমরা তো এত মানুষ রয়েছে পৃথিবীতে, অসংখ্য ফটোগ্রাফার, অসংখ্য মডেল, তারা কেউ একটা ইনিশিয়েটিভ নাওনি যেভাবে এই মানুষটা নিয়েছে। এটাই আমি বলছি, এই মানুষটা নিয়ে সবাইকে ডাকছে, কারণ এই মানুষটা অনেক সৎ, আর ওয়াইফকে অনেক ভালোবাসে, রুমাদিকে অনেক ভালোবাসে। তাহলে এইভাবে যে সে একটা প্ল্যাটফর্ম তৈরি করে মানুষের জন্য এত কিছু করে দিচ্ছে, এই মানুষটার সত্যি কোনো তুলনা হয় না। আজকে এই মানুষটার জন্য এই মেয়েটা নিজের দুঃখ ব্যথা বেদনার কথাটা আমি এই কথাটা কোথাও গিয়ে বলতে পারি না, আমি তোমার কাছে এসে বলতে পারলো, বলতে পারলাম যে এইরকম এই যে ঘটনাগুলো ঘটেছে আজকে, সেই তাই এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। করে এই যে এই মানুষটা যে বসে, যে ওর যে বেরালো, ওর যে ভেতর থেকে এই যে ব্যথাটা যে হালকা হলো, বেরালো, এই যে হালকা হলো, তার পেছনে ক্রেডিটটা কার? এই মানুষটা।
সেদিন আমি ওকে বলে হালকা হয়েছিলাম, মানে আমার হাজবেন্ডকে যখন প্রথম বলেছিলাম যে যাক আমি সবাইকে বলতে পারি। একদম দেখতে পেলেন এই জিনিসটা কিন্তু সত্যি কথা। আজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। কি বলবো যে এইভাবে যে ওর ব্যাপারটা আপনি যে তুলে ধরলেন, এরকম ভাবে মেয়েটা একটা প্রেম ভালোবাসার চক্করে একটা ছেলে এইভাবে যে ঠকালো 1 কোটি টাকা মতো, মেয়েটার সমস্ত কিছু নিয়ে চলে গেল। আর মেয়েটা এতই বোকা যে মানে কিছু বলার নেই। আর এই বোকাটাই আমার ভালো লেগেছে। যাই হোক, এইরকম সাপোর্টিং হাজবেন্ডই থাকতে হবে, যার কাছে তার ওয়াইফ পৃথিবীর সেরা মেয়ে হবে। একদম একদম। সাথে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ওর বাচ্চাটা পেছনে রয়েছে, লাস্টে বাচ্চাটাকে একটু দিও করে, সেটা হলো লাস্ট বলবো ফ্যাশন ইন্ডাস্ট্রি হ্যান্ডসাম, সত্যি খুব সুন্দর, হাসিটা খুব সুন্দর লাগছে, হাসির নাকটা বেশ টিকলো আছে। এই ছবিটা কোনো শুট না, এই ছবিটা আমার জন্মদিনের দিন কেক ফেক কাটা হচ্ছিল। রাহুল আমাদের অ্যাডমিন প্লাস আমার ভালোবাসার একটা বাচ্চা রাহুল দাস, ওই এই ছবিটা তুলেছে। বাহ, খুব সুন্দর। এই ছবিটাই আজ 2 বছর ধরে এটাই চলছে। আর কোনো জেডিদা একটা কথা, ওর যে দুঃখের এই যে ঘটনাটা, এই যে একদিক কষ্টটা, ও এখানে অন ক্যামেরা বলে এই সেজে গুজে এসে বসে আছে বলে কাঁদতে পারেনি, বা কিরম ভাবে বললো জানি না। আমাকে একটু সময় দে, আমি ওর এইটা নিয়ে একটা ছোট্ট 45 মিনিটের একটা ফিল্ম তৈরি করে দেবো। নিশ্চয়ই ভগবানকে বলি যাতে আমি এই কথাটা রাখতে পারি। ভগবানকে বলছি, ভগবান আমাকে এই শক্তিটা তুমি দিও যে আমি যাতে ওর এই স্টোরি লাইনটা নিয়ে একটা 45 মিনিটের ইন্সপিরেশনাল ভিডিও তৈরি করতে পারি, যেটা ফ্যাশন ইন্ডাস্ট্রিকে খুব স্পিড দেবে, ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রতিটা ছেলে মেয়েকে মনে একটা সাহস যোগাবে। ঠিক, সেখানে একদম। রোলটা তুই করবি। ও অনেক কথা বলতে পারে, বলে উঠতে পারেনি যে আমার লাগছে, আমার কষ্ট হচ্ছে, আমার চোখ থেকে জল বেরোচ্ছে। আমি ওকে বলছি আচ্ছা আমি যখন তোমাকে করছি, মানে দেখো বুঝতে পারছো তো, আমি বলছি তোমার কি আরাম হচ্ছে? বলছে আমার খুব আরাম হচ্ছে। আমি তোমার মুখের দিকে তাকিয়ে বলছি তোমার মনে হচ্ছে না যে আরাম হচ্ছে? বল না না আমার আরাম হচ্ছে, এটা আমি ফিলিংস দিয়ে করছি, ওগুলো তোমার জোর জবরদস্তি করছে। শেষ করতে হবে। আচ্ছা, ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকে 1 মিনিটের মধ্যে তোর তরফ থেকে একটা মেসেজ দি। মেসেজটা হচ্ছে যে তোমরা হচ্ছে খুব বুঝে শুনে ফটোগ্রাফারদের সাথে ডিল করো। তার কারণ ফেক ফটোগ্রাফার নাম করে, মানে অনেকে এরকম, তো তুমি ধরো মডেল হাব কলকাতা বা কোরিওগ্রাফার কলকাতা বা মডেলিং কলকাতা, যাই বলে এইসব যে গ্রুপে যে বলে না যে নিড মডেল, নিড বোল্ড মডেল, এগুলো কখনো বিশ্বাস করে যেও না। যেটা আমার সাথে ঘটেছে আর কি, আমার সাথে ঘটেছে এরকম, আমি রাস্তায় বেরিয়ে পড়েছি, তার ফোন সুইচ অফ, মানে সেই ফটোগ্রাফারের ফোন সুইচ অফ। আমি এমনই বোকা ছিলাম যে আমি বেরিয়ে পড়েছি, মাঝ রাস্তায় গিয়ে বলছে শুট হবে না, এরম বিষয়টা, তাহলে তো সে ফেক। যাই হোক, বুঝে শুনে কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে, ভেবে চিন্তে এই প্রফেশনে এগোতে হবে। আর যারা আজ খারাপ করছে, আমার বিশ্বাস তারা আগামী ভবিষ্যতে তারা একদিন নিজেদের ভুল বুঝতে পারবে এবং ইন্ডাস্ট্রিকে অনেক সুন্দর হতে সাহায্য করবে। কণিকা ডেন্ডে লিখেছে আই এম ওয়াচিং দাদা, থ্যাংক ইউ কণিকা। রাইমা চক্রবর্তী লিখেছে হ্যালো দাদা, গুড ইভিনিং, কেমন আছো? খুব ভালো আছি রাইমা, খুব ভালো এগোচ্ছিস, দারুণ এগোচ্ছিস। মানে গর্বিত যে রাইমাকে আমি গত 1 বছর আগে, 1.5 বছর আগে রাইমাকে নিয়ে আমি লাইভ করেছিলাম। এরপরে তোকে আর ইয়েকে নিয়ে, শুভঙ্করকে নিয়ে একটা লাইভ করা আবার ইচ্ছে রইল। আজ শুভঙ্করের জন্মদিন, আমি দেখেছি কিন্তু উইশ করতে পারিনি। শুভঙ্করকে বলছি, শুভঙ্কর আর্টিস্ট ক্রিয়েশনের অ্যাডমিন, শুভঙ্করকে বলছি শুভঙ্কর, জানি না আমার মধ্যে সেই ক্ষমতা এখনো ভগবান দিয়েছে কিনা আশীর্বাদ দেওয়ার মতন, বাট এটা বলি অনেক বড় হোক, অনেক সুনাম হোক, আর মানুষের ভালো কাজে লাগো। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ করতে হবে, আর শেষ করার আগে আমি ক্যামেরাটাকে তুলবো, ওর বাচ্চাটাকে ওর হাতে দিয়ে আমি একটা ছোট্ট ভাবে একটু দেখাতে চাই। একদম। রুমা দাও একটু বাচ্চাটাকে, আমি ক্যামেরার পেছনে গেলাম। একটু এখানে রাখো। এটা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির বাচ্চা, এটা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির বাচ্চা। দাঁড়া দাঁড়া, এবার তুই উঠে পড়। দাঁড়া, এটা আমাদের রিয়েল ফ্যাশন ইন্ডাস্ট্রির বাচ্চা। এটা ভগবান সব ঠিকঠাক করলে
এটা আমাদের একটা সফলতা, ফ্যাশন ইন্ডাস্ট্রির সফলতা। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ করছি। ক্যামেরার পেছনে আজকে যে ছিল এতক্ষণ সব থেকে বেশি, যার কথা না বললেই নয়, রুমাদির সঙ্গে একটু ঘোরালাম। রুমাদি বাড়ির জামা কাপড়ে আছে বলে কথা বলছিল না, বাচ্চাটা এতক্ষণ রুমাদির কাছেই ছিল। যাই হোক, শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ রুমাদি, এতক্ষণ ধরে তোমার কোলে ও যে এত সুন্দরভাবে থেকেছে, আর এমনিতেও থাকে, কিন্তু তোমার কোলে আমার যেন শান্তি হচ্ছে, তোমার কোলে রয়েছে আমার যেন শান্তি হচ্ছে, আমি যেন শুয়ে রয়েছি তোমার রিয়েলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ সবাইকে শুভরাত্রি।